তুমি বেঁচে আছো আমার তাতেই চলবে। ডাক্তাররা তোমাকে নিয়ে বেশি চিন্তিত ছিল। মেঘালয়ের কথা শুনে আলোর অশান্ত হৃদয় শান্ত হয় না। আলোর নীরবতা দেখে মেঘালয় আলোর হাতটা ধরে বলল, আল্লাহ চাইলে আমরা আবারও বাবা মা হতে পারবো। মন খারাপ করলে কি লাভ হবে বলো? সৃষ্টিকর্তার পরিকল্পনা সম্পর্কে আমাদের কতটুকু ধারণা আছে বলো? তানিয়া ভাবির বাচ্চাটা। আলোর প্রশ্নটি শুনে মেঘালয় বুঝতে পারল তার কথাগুলো কতটা সূক্ষ্মভাবে এড়িয়ে যাচ্ছে আলো। মেঘালয় দীর্ঘশ্বাস ছাড়ল। ভালো আছে? তানিয়া ভাবি ডেলিভারি ডেট তো খুব বেশি দূরে ছিল না। 3 সপ্তাহ পর ছিল। ভাবিকে ডেথ ডিক্লেয়ার করার পর বাচ্চার নড়াচড়া টের পাই না। তারপর ডাক্তার সি সেকশন করলো। সাময়িক অক্সিজেন ঘাটতির কারণে বাবুর কিছু সমস্যা দেখা দিয়েছে। তবে গুরুত্ব সমস্যা নয়। ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আলো চোখ বন্ধ করে রইল। তানিয়ার সঙ্গে কাটানো মুহূর্তগুলো ভাবছে। কখনো মনে হতো তানিয়া একজন বড় বোন, কখনো মনে হতো তানিয়ার কাছে আলোর কোনো ভ্যালু নেই। কিন্তু শেষ দিনগুলোতে আলোকে ছাড়া কিছুই বুঝতো না। ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বিষয় নিয়ে আলোর সঙ্গে গুটুর গুটুর আলাপ করত। আলো মনোযোগ দিয়ে শুনতো, কারণ তানিয়া তিক্ত বাক্যের মাঝে আলো প্রেরণা খুঁজে পেত। শক্ত কথার পেছনে কতটা অনুপ্রেরণা দিত আলোকে তা একমাত্র সেই জানতো। আরো 4 ঘন্টা পর একজন নার্স এসে মেঘালয়কে অনুরোধ করে বলল, আলোকে উঠিয়ে যেন হাঁটাহাঁটি করাতে সাহায্য করে এবং হালকা পাতলা খাবারও যেন খেতে দেওয়া হয়। নার্স চলে যাওয়ার পর মেঘালয় আলোর মুখের সামনে ঝুঁকে মৃদু স্বরে বলল, আমার গলা জড়িয়ে ধরো। তুমি কোনো চাপ দেবে না শরীরে, আমি সামলে নেব। আলো মেঘালয়ের গলা জড়িয়ে ধরল। মেঘালয় ধীরে ধীরে আলোকে উঠিয়ে বসালো। তারপর অনুরোধ করলো যেন সামান্য হাঁটাহাঁটি করে। ব্যথা হচ্ছে অনেক, আমি পারবো না। আলো দাঁতে দাঁত চেপে কথাটি বলল। 10 কদম হেঁটে এসো, আমি তোমার হাত ধরে রাখবো। মেঘালয়ের বাড়িয়ে দেয়া হাতের ওপর হাতটা রেখে আলো প্রথম কদম ফেলল। ব্যথা সে কাতর হয়ে উঠল। মেঘালয় আলোর মুখের দিকে তাকালো না আর। আলোর কষ্ট ইদানিং সে সহ্য করতে পারে না। আলো 10 কদমের জায়গায় 15 কদম হেঁটে এসে বেডের উপর বসলো। এর মাঝে মাসফি এক গাদা খাবারের বক্স নিয়ে কেবিনে ঢুকলো। মেঘালয় এগিয়ে গিয়ে মাসফির হাত থেকে বক্স নিয়ে রেখে দিল বেডসাইড টেবিলের ওপর। কেমন আছো আলো? মাসফির আলোর দিকে না তাকিয়ে প্রশ্ন করলো। আলো মাথা নিচু করে ফেলল। চোখের পানি টলমল করছে তার। কারণ বড় ভাইয়ের মতো মাসফির অবস্থা এখন তার চেয়েও বেশ শোচনীয়। মানুষটার স্ত্রী চলে গেছে না ফেরার দেশে। যেদিন রাতে স্ত্রীকে সারপ্রাইজ দেওয়ার প্ল্যান করলেন, ঠিক সেদিন বিকেলে স্ত্রী চলে গেল। বলা নেই কওয়া নেই, হুট করে একটা মানুষের মৃত্যু কি মেনে নেওয়া যায়? আলোর নীরবতা দেখে মাসফি দ্বিতীয়বার প্রশ্ন করল না। কারণ আলোর মনের অবস্থা এখন কেমন সবাই জানে। মাসফি উঠে দাঁড়ালো। মেঘালয়কে উদ্দেশ্য করে বলল, আলোকে খাইয়ে দিয়ে তুইও কিছু খেয়ে নে। এনায়া হসপিটালে গিয়েছে। ওকে দেখি আমি বাড়িতে ফিরে গোসল করে তোদের জন্য হোটেল থেকে খাবার নিয়ে ফিরলাম। মা এবং সিতারা আন্টি কিছুক্ষণের মধ্যে ফিরে আসবে। তুমি খেয়েছো? মেঘালয়ের প্রশ্ন শুনে মাসফি মেকি হাসি দিয়ে বলল, 2 দিন হতে চলল, কিন্তু পেটের মধ্যে ক্ষুধা লাগছে না রে। মিলাদের দিন দুপুরে শেষবার যে তানিয়ার হাতে খাবার খেলাম, সেই খাবারের স্বাদ যেন এখনো পেটের মধ্যে ঘুরপাক খাচ্ছে। অন্য কিছু খাবার কথা ভাবলেই মনে হয় আমার ঠোঁটের চারপাশে লেগে থাকা তানিয়ার হাতের শেষ স্পর্শ মুছে যাবে। মাসফি দাঁড়ালো না আর, চলে গেল। আলো নীরবে দুফোঁটা চোখের জল ফেলল। মেঘালয় চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসে। আলোকে কোনো মতে স্যুপ খাইয়ে দিল মেঘালয়। আলো মেঘালয়কে খাওয়ার জন্য অনুরোধ করলে মেঘালয় আলোকে জানালো সে এখন খেতে পারবে না। এরই মধ্যে নার্স এসে আলোকে ওষুধ খাইয়ে দিল দুটো। নার্সের সাহায্য নিয়ে ধীরে ধীরে শুয়ে পড়ল আলো। মেঘালয় টুলের উপর বসে রইল। আলো তার দিকে চোখ তুলে তাকাতে মেঘালয় চোখের ইশারায় দেখালো ঘুমিয়ে পড়তে। আলো চোখ বন্ধ করে ফেলল। মেঘালয় আলোর মুখের দিকে তাকিয়ে ভাবছে, ঘুমিয়ে থাকলে যন্ত্রণা কম অনুভব করবে।
শারীরিক যন্ত্রণার চেয়ে এখন মানসিক সমস্যা কাবু করে ফেলছে। আমি যদি পারতাম আমি ঘুমের ঔষধ খেয়ে দিন দুনিয়া ভুলে ঘুমিয়ে থাকতাম। আমার রাজপুত্রের কথা ভুলে থাকতে পারতাম। তোমার অসহায় দৃষ্টি ভুলতে পারতাম। আমার ভাইয়ের কষ্টকে ভুলে থাকতে পারতাম। কিন্তু আফসোস, পারছি না। এত কষ্ট, বেদনা, বিয়োগের অনুভব সবটাই অনুভব করছি। সিতারা বেগম এবং মাহারিন এলো দুপুরের দিকে। তাদের দেখে মেঘালয় জানালো সে এখন বাড়িতে ফিরবে। মাহারিন ছোট ছেলের মুখের দিকে তাকালেন না। বড় ছেলের দিকে তাকাচ্ছেন না গত দুদিন ধরে। বুড়ো মা বেঁচে আছে কঠিন অসুখ নিয়ে, অথচ বড় ছেলে সুস্থ সবল স্ত্রীকে হারালো, তাও কিনা সামান্য হার্ট অ্যাটাকের কারণে। আর ছোট ছেলেটা বাপ হতে গিয়ে পারল না, চলে গেল বাচ্চাটা। কি সুন্দর দেখতে হয়েছিল। মারিনের কলিজায় মোচড় দিয়ে ওঠে নাতির হিমশীতল শরীরটার কথা মনে পড়লে। মাহারিন আলোর ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে ভাবছে, অসময়ের কালবৈশাখী ঝড় এসে তার সাজানো সংসারটাকে তছনছ করে দিয়ে গেল। কিসের অপরাধ? কোন পাপের সাজা ভোগ করলো দুইটা নিষ্পাপ প্রাণ? জবাব খুঁজে পায় না। মাসফির মেয়েটা সুস্থ হয়ে বাড়িতে ফিরেছে ঠিক দুদিন পর। পরদিন আলো হসপিটাল থেকে ডিসচার্জ পায়। মাসফি মেয়েকে কোলে নিয়ে ড্রয়িং রুমে বসেছিল। ঠিক ওই সময় মাহারিন এবং মেঘালয় তার আলোকে নিয়ে বাড়িতে প্রবেশ করলো। সিতার এবং ইনায়া মাসফির সাথে ড্রয়িং রুমে বসেছিল। তিনজনকে বাড়ির ভেতরে প্রবেশ করতে দেখে তারা এগিয়ে যায়। মাসফির কোল থেকে বাবুকে কোলে তুলে নিল মাহারিন। নাতনিকে বুকের মাঝে চেপে ধরল। হুট করে মাহারিনের বুকটায় কেমন ফাঁকা ফাঁকা লাগছে। তানিয়ার জন্য মনটা পুড়ছে বেশ। সিতারা বেগম আলোর হাতটা ধরে বলল, কষ্ট হয়নি তো? আলো মাথা নাড়িয়ে বোঝালো, কষ্ট হয়নি। মাহারিনের কোলে থাকা বাবুটার দিকে তাকিয়ে আলোর বুকটা হাহাকার করে উঠল। ফাঁকা ফাঁকা লাগছে বুকের মধ্যে। বাবু হারানোর ব্যথাটা আজ যেন ক্রমশ বেড়েই চলেছে। মেঘালয় আলোর মনের অবস্থা বুঝতে পারল। সকলের চোখ আড়ালে আলোর হাতটা শক্ত করে চেপে ধরল। আলো মেঘালয়ের মুখের দিকে তাকালো। টুপ করে আলোর দু চোখের জল গড়িয়ে পড়ল। মেঘালয় আলোর মুখের দিকে তাকিয়ে রইল। দীর্ঘশ্বাস ছাড়ল। মাহারিনের দিকে তাকিয়ে বলল, মা, আমি আলোকে নিয়ে ঘরে যাচ্ছি। সিঁড়ি বেয়ে উঠতে কষ্ট হবে না আলোর? তার চেয়ে বরং নিচতলার গেস্ট রুমে কয়েকদিন থাকুক। ইনায়ের কথায় সিতারা বেগম এবং মাহারিন সায় দিলেন। মেঘালয় আলোর হাত টেনে সামনের দিকে অগ্রসর হতে থাকে। মাহারিন, সিতারা এবং ইনায়া ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। সিঁড়ির সামনে গিয়ে মেঘালয় আলোর হাত ছেড়ে দেয়। আলো মেঘালয়ের মুখের দিকে তাকায়। মেঘালয় চট করে আলোকে কোলে তুলে নিল। মাহারিন এবং সিতারা বেগম খুবই স্বাভাবিক ভঙ্গিতে মুখ ঘুরিয়ে ফেলল। ইনায়েত তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল। মাসফি বাড়ির বাইরে যাওয়ার উদ্দেশ্যে হাঁটা ধরল। মেঘালয়ের গলা দুই হাত দিয়ে জড়িয়ে ধরল আলো। বুকের মধ্যে মুখ গুজে রইল। মেঘালয় আলোর মুখের দিকে একবার তাকিয়ে আবারও সিঁড়ির প্রতিটি ধাপে পা রাখার সময় মনোযোগী হলো। মেঘালয় তাদের ঘরে প্রবেশ করলো। আলোকে বিছানায় শুয়ে দিল আস্তে করে। আলোর পাশে সেও টান টান হয়ে শুয়ে পড়ল। মাথার নিচে দুই হাত রেখে পাশ ফিরে তাকালো। আলো মেঘালয়ের মুখের দিকে তাকিয়েছিল। দুই জোড়া চোখে দৃষ্টি বিনিময় হলো। মেঘালয় আলোর মুখের দিকে তাকিয়ে রইল। পলক ফেলতে ইচ্ছে করছে না। এত মায়া কেন এই মুখটায়? আলো মেঘালয়ের চোখের দিকে তাকিয়ে আছে। গত 5 দিনে মানুষটার চেহারা জৌলুস হারিয়ে গেছে। দাড়ি ঘন হয়ে গেছে। বিয়ের 7 মাসের মধ্যে আজ একটা অভাবনীয় কাণ্ড ঘটিয়ে ফেলল আলো। হাত বাড়িয়ে মেঘালয়ের গাল ভর্তি দাড়িতে হাত রাখলো। অস্থির ভঙ্গিতে তার চোখ দুটো কি যেন খুঁজছে মেঘালয়ের চেহারার মধ্যে। আলোর নরম হাতের স্পর্শে মেঘালয়ের হৃদয় নড়বড়ে হয়ে পড়ে। আলোর চোখের দিকে তাকিয়ে নরম সুরে জিজ্ঞেস করে, কি খুঁজছ? আমাকে খুঁজছি, ডাক্তার সাহেব। আলোর জবাব শুনে ভীষণ অবাক হয় মেঘালয়। মেঘালয় আলোর কাছে সামান্য এগিয়ে যায়। আলোর বালিশে মাথা রাখলো। দুজনের মাঝে আজ সরিষা দানা পরিমাণ দূরত্ব নেই। মেঘালয় আলোর শরীরের ওপর এক হাত রাখলো। তারপর আলোর গলার মধ্যে মুখ গুজে রইল। আলোর শরীরে শিরশিরে অনুভূতি হচ্ছে। মেঘালয়ের তপ্ত প্রশ্বাস আশ্রে পড়ছে তার গ্রীবাদেশে।
মেঘালয় ফিসফিসিয়ে প্রশ্ন করলো আলোকে, আমার মাঝে তোমার অস্তিত্ব কতখানি খুঁজে পেলে? আলো জবাব দিতে পারল না। কি জবাব দেবে? নাকি বলবে, আপনি আমার আত্মার সঙ্গে মিশে গেছেন ডাক্তার সাহেব। আলোর চোখের কোণা দিয়ে জল গড়িয়ে পড়ল বালিশে। আলোর নীরবতা মেঘালয়কে তেমন বিচলিত করে না। আলোর নীরব ভালোবাসা অভ্যস্ত হয়ে গেছে সে। আলোর ডান হাতের আঙুলের ভাঁজে মেঘালয়ের আঙুল গুজে রাখলো। আলো তাকিয়ে রইল। সাদা পায়রার ন্যায় মেঘালয়ের হাতের আঙুলের ভাঁজে কালো পায়রার ন্যায় আলোর হাতটা বড্ড বেমানান লাগছে। আলো মেঘালয়ের মুখের দিকে তাকালো। আলো আবিষ্কার করলো মেঘালয়ের একজোড়া চোখের মুগ্ধতায় আলোর অস্তিত্ব। মেঘালয়ের চোখের তারায় আলো ছায়া পড়েছে। আগের মতো বিরক্ত নিয়ে আমার দিকে তাকিয়ে থাকো না কেন আলো? আমার ওপর থেকে তোমার বিরক্তি ফুরিয়ে গেছে? মেঘালয়ের হাতের মুঠোয় বন্দি রাখা আলোর হাতের দিকে তাকিয়ে প্রশ্ন করলো। আলো মেঘালয়ের প্রশ্ন শুনে সত্যি সত্যি ভ্রু কুঁচকে তাকালো। মেঘালয় আলোর মুখের দিকে তাকিয়ে বলল, এই যে, ঠিক এইভাবে আমার দিকে তাকিয়ে থাকা আলোকে মাঝে মাঝে বড্ড মিস করি আমি। আলোর বড্ড জানতে ইচ্ছে করলো মেঘালয় কেন বিরক্ত হয়ে তাকিয়ে থাকা আলোকে মিস করে। মেঘালয় অপেক্ষায় আছে। আলো যদি একবার পাল্টা প্রশ্ন করে তাহলে আলোকে জানিয়ে দেবে সে কতটা আলোকে ভালোবাসে। আলোর প্রেমে সে বিয়ের পরে নয়, বরং বিয়ের আগেই পড়েছিল। যেমন তেমন প্রেম নয়, একেবারে কঠিন প্রেম যাকে বলে। বুকের মধ্যে ব্যথা অনুভব হয়, ঠিক তেমন প্রেমে পড়েছে আলোর। ওই যে প্রথম দিন রোদের মধ্যে দাঁড়িয়ে থাকা অবস্থায় আলোর সঙ্গে তার প্রথম সাক্ষাৎ হলো, ঠিক সেদিনই আলোর প্রেমে পড়েছিল। আলোর কাছ থেকে পাওয়া বিরক্তি, এড়িয়ে যাওয়া, এসবই তাকে আলোর প্রতি চুম্বকের মতো আকর্ষণ করেছে। তারপর তো দ্বিতীয়বার দেখা হলো কাব্য ভাইয়ের বিয়েতে। সেখানেও তাকে দেখে বিরক্তি প্রকাশ করেছিল। তৃতীয়বারের দেখায় মেঘালয়ের হৃদয়ে নড়বড়ে অবস্থা হলো। মনে হচ্ছিল তার এত শক্ত মজবুত হৃদয়ের ভিত নড়বড়ে হয়ে গেছে এলোমেলো শাড়িতে দেখা আলোকে দেখে। এখনো সেই দৃশ্য মনে পড়লে মেঘালয়ের হৃদয় প্রেমালন্দন তোলে। ভীষণ ভয় পাওয়া একটা চেহারা নিয়ে দাঁড়িয়ে থাকা আলোর আঙুলের ফাঁক দিয়ে খসে পড়া এক একটা শাড়ির কুচি যেন মেঘালয়কে আলোর কাছে আরেকটু টেনে নিয়ে যেতে বাধ্য করেছে। তার মা মাহারিন জানে যে ছেলে মায়ের কথা রাখতে গিয়ে আলোকে বিয়ে করেছে, কিন্তু মেঘালয় আর মেঘালয়ের সৃষ্টিকর্তা জানে আলোকে সে মন থেকে চেয়েছে, তবে প্রকাশ্যে নয়। আলোর নামে তার হৃদয়ে ঠিকানা হারিয়েছে বহুদিন আগে। মেঘালয় মাঝে মধ্যে বড্ড অবাক হয় নিজেকে নিয়ে। এত সাদামাটা চেহারার আলোর মাঝে সে নিজেকে কতটা হারিয়ে ফেলেছে। আলো মেঘালয়কে পাল্টা প্রশ্ন করলো না। আলোকে মনের কথা আজও বলা হলো না তার। মেঘালয়ের তেমন তাড়াহুড়ো নেই, আলোকে মনের কথা বলবে কোনো একদিন। সময় পেরিয়ে গেছে আরো ১.৫ মাস। আলো আগের থেকে সুস্থ হয়েছে। মাসফির মেয়েটাকে ইনা এবং মাহরিন দেখাশোনা করছে। মাঝে একবার এসেছিলেন তানিয়ার মা। কিছুদিন থেকে ঢাকায় ফিরে গেছেন গতকাল। ইদানিং মাহরিনের শরীর খারাপ লাগছে। মাহরিন নামাজের শেষে দীর্ঘ মোনাজাতে কেবল তার ৩ সন্তানের দীর্ঘায়ু কামনা করে। মনের মধ্যে কু ডাকছে। মনে হচ্ছে সামনে আরো বড় ধরনের কোনো বিপদ আছে। ইনায়া বেশ যত্ন করে তানিয়ার মেয়েটাকে। বাবুর নাম বেলিফুল। বাবুর নামটা মেঘালয় রেখেছে। যেদিন বাবুর নামকরণ হলো সেদিন আলোর কান্নায় বুক ভারী হয়ে আসে মেঘালয়ের। বেলিফুল নামটা যেন এক অসমাপ্ত অধ্যায় হয়ে গেছে তাদের জীবনীতে। আলো বাবুকে কোলে নিতে চাইলে ইনায়া তেমন কোলে দিতে চায় না। তবে মাহারিন, মেঘালয় এবং মাসফির সামনে ইনায়া টু শব্দ করে না। হাসতে হাসতে আলোর কোলে বাবুকে তুলে দেয়। ১ সপ্তাহ পর মাসফি এবং মাহারিনের ইন্ডিয়ায় যাওয়ার কথা, কিন্তু মাহারিন যেতে চাইছে না। মেঘালয় এবং মাসফি প্রথমে তাদের মাকে বোঝাতে চায়, কিন্তু যখন দেখলো রাজি হচ্ছে না, ঠিক তখনই ২ ভাই মিলে মাকে বলল, আর কত খাটিয়ে তুলবো কাঁধে, তোমার চিকিৎসার সুযোগ আছে, আল্লাহ চাইলে সুস্থ হবে। এমন বাচ্চামো কাণ্ড ঘটানোর কারণ তো দেখছি না আমরা। মাসফির কথা শুনে মাহারিন স্তব্ধ হয়ে যায়। মেঘালয় মাহারিনের পাশে বসলো। মাহারিনের ডান হাতটা মুঠোয় নিয়ে বলল, মা, বুক ভারী হয়ে আছে এখনো। ভাইয়া তো স্ত্রীকে হারিয়েছে, আর আমি হারিয়েছি আমার বাচ্চাটাকে।
এখন তোমাকে হারিয়ে ফেলতে চাই না। মাহরিন চুপ করে আছে। মাসফি হাল ছেড়ে দিল। ঘর থেকে বের হয়ে গেছে। মেঘালয় মাসফির পেছনে পেছনে বের হয়ে গেল। মাহরিন একা বসে রইল ঘরে। দূর থেকে এক নাম না জানা পাখির ডাক ভেসে আসছে। মাহরিন তাসবিহ হাতে নিয়ে আল্লাহকে স্মরণ করছে। মেঘালয় যখন হসপিটালে থাকে, আলো তখন নিজের ঘরে একলা বসে থাকে। সপ্তাহে দু একবার ইতির সঙ্গে কথা হয় ফোনে। সিতারা বেগমের সঙ্গে দিনে একবার কথা হয়। মাঝে মাঝে ওয়ার্ড্রোবের তৃতীয় ড্রয়ার খুলে পলকহীনভাবে তাকিয়ে থাকে ন্যাপথলিন দিয়ে ভাঁজ করে রাখা ছোট কাঁথাগুলোর দিকে। গত 1 মাসের দিনগুলো কেমন দীর্ঘতর মনে হচ্ছে। আলো নিজেকে শেষ কবে আয়নায় দেখেছে মনে পড়ছে না। তার শাশুড়ি এবং ভাসুর চলে গেলে এই বিশাল বাড়িতে সে একা থাকবে। ইনায়া বেলি ফুলকে নিয়ে ঢাকায় চলে যাবে। মাঝে মাঝে তার ভ্রম হয়, এই বুঝি মনে হয় পেটের মধ্যে নড়াচড়া টের পাচ্ছে। কোনো ছোট্ট শিশুর কান্না তার কানে বাজছে, অথচ সে তো জানে এসবই ভুল ধারণা। আলো ইদানিং ভয় পায় একা থাকলে। হাত পা অস্বাভাবিকভাবে কাঁপতে শুরু করে। বুক ধড়ফড় করে। শরীরে ঘামতে থাকে। প্রেশার বেড়ে যায়। মেডিকেলের ভাষায় রোগের নাম প্যানিক অ্যাটাক। এই রোগের ঔষধ হচ্ছে দৃঢ় মনোবল। অথচ আলো দৃঢ় মনোবল হারিয়ে গেছে সেই কবে। যেদিন তার বাপ মরে গেল ঠিক সেদিন শক্ত ধাঁচের মেয়েটা কেমন নরম হয়ে গেছে। এরপর একবারে ভেঙে চুরে দিয়ে গেল তার সন্তানটি। কোলজুড়ে সন্তান এলো না ঠিকই, শরীরে একটা ভয়ঙ্কর রোগের বীজ বপন করে দিয়ে গেছে। সামান্য থেকে সামান্য কিছু ঘটলে কেমন অস্থির লাগে। মেঘালয় ফিরে এলো রাত 2টোর দিকে। আলো ঘুমিয়েছিল। ঘুমন্ত আলোকে ডাক দিল না মেঘালয়। পরনের কাপড় চোপড় বদলে নর্মাল টি শার্ট এবং ট্রাউজার পরে আলোর পাশে শুয়ে পড়ল। আজ আকাশ ভরা তারায়। পূর্ণিমার চাঁদ তার নরম আলো ছড়িয়ে দিয়েছে চারপাশে। জানালার গ্রিল গলিয়ে চাঁদের আলো যেন ঘরের প্রতিটি কোণকে সাদা পরতে মোড়ানো হচ্ছে। বারান্দার দরজা হালকা খোলা। ফুরফুরে বাতাস এসে ঘরটিকে শীতল ও প্রাণবন্ত করে তুলছে। সবকিছু যেন থেমে আছে। শুধু বাতাসের তোড়ে চাঁদের আলো নাচছে। ঘরটা নিঃশব্দ, শীতল এবং শান্ত। মুহূর্তটি যেন সময়কে থামিয়ে দিয়েছে প্রিয় মানুষের উপস্থিতি অনুভব করার জন্য। চাঁদের আলোতে আলোর শ্যাম মুখখানার দিকে তাকিয়ে রইল মেঘালয়। কপাল জুড়ে লেপ্টে থাকা এলোমেলো চুলগুলো বড্ড জ্বালাচ্ছে আলোকে। ঘুমন্ত আলোর কুঁচকানো কপাল দেখে মেঘালয় হাত বাড়িয়ে আলতো করে চুলগুলো সরিয়ে দিল। রাত বাড়ছে। নিশাচর পাখির ডাক ভেসে আসছে। মেঘালয় ক্লান্তির কাছে হার মানল অবশেষে। ঘুমের রাজ্যে অতলে তলিয়ে গেল। ফজরের আজান শুনে আজ ঘুম ভাঙল আলোর। কাঁধে কারো গরম শ্বাসের আভাস পেয়ে পাশ ফিরতে টের পেল মেঘালয়ের অস্তিত্বকে। ঘুমন্ত মেঘালয়ের মুখটা দেখার জন্য হুট করে আলোর মনটা কেমন অস্থির হয়ে উঠল। অথচ এখন লাইট অন করলে মানুষটা জেগে উঠবে। আলো নিজের মনের ইচ্ছাকে দমন করলো, তবে অন্য আরেকটা মনোবাসনা পূরণ করলো। ঘুমন্ত মেঘালয়ের বুকের মধ্যে জায়গা করে নিল। মেঘালয় ঘুমের ঘোরে আলোকে জড়িয়ে শক্ত করে ধরল। আলো ফিসফিসিয়ে মেঘালয়কে উদ্দেশ্য করে বলল, আপনাকে অনেক অনেক ভালোবাসি ডাক্তার সাহেব। প্রথমবার আপনাকে দেখে যতটুকু বিরক্ত হয়েছিলাম, আজ ঠিক ততটুকুই আপনাকে ভালোবেসে ফেলেছি। যে আমি কখনো মিথ্যা বলিনি, সে আমি আপনার সামনে অনর্গল মিথ্যা বলেছিলাম সেদিন। অথচ আপনার কাছে ধরা খেলাম খুব বাজেভাবে। তারপর তারপর তো আপনি আমার নামও দিলেন, মিথ্যাবতী। এটা কোনো নাম হলো? আদর করে মানুষ কত নামে ডাকে, আর আপনি কিনা আমায় মিথ্যাবতী নামে ডাকেন। মেঘালয় তার মিথ্যাবতীর অভিযোগ শুনতে পেল কিনা কে জানে, কিন্তু সেদিন আলোর বেশ চমৎকার ঘুম হলো। প্রিয় পুরুষের বুকের উষ্ণতায় আলো গুটিসুটি মেরে ঘুমের রাজ্যের অতল গহ্বরে তলিয়ে যায়। আজ ঢাকা থেকে তানিয়ার বাবা মা এসেছে। সিতারা বেগম এসেছে। পরিবারের অনেকে এসেছে। কারণ মাহরিন এবং মাসফির 2 দিন পর ভারতে যাওয়ার ফ্লাইট। পরিবারের সবার সঙ্গে দেখা করার একটা বিশেষ কারণও আছে। মাহরিন খুব ভেবেচিন্তে একটা সিদ্ধান্ত নিয়েছে। এবার ইনা এবং মাসফি মেনে নিলেই হলো। সকাল থেকে আলো রান্নাঘরে রান্নাবান্নার কাজ সামলাচ্ছে। মেঘালয় হসপিটাল থেকে ফেরেনি এখনো। গতকাল রাত থেকেই হসপিটালে ব্যস্ত। মারিন ছোট্ট বেলি ফুলকে কোলে নিয়ে বসেছিল সোফায়।
সিতারা বেগম সবেমাত্র বাড়ির চৌখাটে পা রেখেছেন, ঠিক ওই সময় আলোর চিৎকার শোনা যায়। মাহারিন সিতারা বেগম হকচকিয়ে যায়। মাসফি ইনায়া তাদের ঘর থেকে বের হয়ে আসে। মাহারিন বেলি ফুলকে কোলে নিয়ে তড়িঘড়ি করে রান্নাঘরের দিকে চললেন। গিয়ে যা দেখলেন তাতেই মাহারিনের কলিজা মোচড় দিয়ে উঠল। আলো শাড়ির আঁচলে আগুন দাউ দাউ করে জ্বলছে। মাহারিন আলো বলে চিৎকার করে উঠল। আলো মাহারিনের দিকে একবার ফিরে তাকালো। ততক্ষণে আলোর শরীরে আগুন স্পর্শ করে ফেলেছে। আলো নিজের শরীরে আগুনের তাপ অনুভব করছে। চোখের সামনে সব অস্পষ্ট হয়ে আসছে। ধপাস করে রান্নাঘরের মেঝেতে পড়ে গেল আলো। মাসফি মাহারিনের পেছনে দাঁড়িয়ে একই দৃশ্য দেখে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছে। নয়তো 3টা মানুষের সামনে এমন ঘটনা এত দূর গড়ানোর কথা নয়। সিতারা বেগম কোনো মতে দৌড়ে প্রবেশ করলো বাড়ির ভেতরে। রান্নাঘরের দরজার সামনে দাঁড়িয়ে থাকা মাসফি এবং মাহরিনকে পাশ কাটিয়ে ভেতরে ঢুকতেই আলোর করুণ অবস্থা দেখে দৌড়ে গেলেন সিঙ্কের কাছে। সিঙ্কের পাশে থাকা জগ ভর্তি পানি ঢেলে দিলেন আলোর শাড়ির আঁচলে জ্বলতে থাকা আগুনের ওপর। মুহূর্তের মধ্যে আগুন নিভে গেল। সিতারা বেগম আতঙ্কে ঘন ঘন শ্বাস প্রশ্বাস ফেলছেন। মাহরিন, মাসফি এবং সবশেষে ইনায়া প্রবেশ করলো রান্নাঘরের ভেতরে। সবার চোখে স্বস্তির ভাব নেমে এলো। সিতারা বেগম আলোর পাশে বসলো। আলোর মাথায় হাত রেখে আলোকে অস্থির হয়ে ডাক দিলেন, কিন্তু আলো সাড়া দেয় না। সিতারা বেগম এবার ভয়ে কেঁদে ফেললেন। মাসফি এগিয়ে এসে অচেতন আলোকে কোলে তুলে নিল। ইনায়া বাঁকা চোখে তাকিয়ে রইল সেদিকে। মাসফির পেছনে পেছনে এবার সবাই হাঁটতে শুরু করলো। মাহরিনের রুমে ঢুকে আলোকে বিছানায় শুয়ে দিল মাসফি। পেছনে ফিরে ইনায়াকে উদ্দেশ্য করে বলল, মমতাজকে সঙ্গে নিয়ে আলোর ভেজা ড্রেস বদলে দাও। আমি ডাক্তারকে আসতে বলছি। মাসফি রুম থেকে বের হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সিতারা বেগম এবং মাহরিন রুম থেকে বের হয়ে গেল। ইনায়া ফোঁস করে দীর্ঘশ্বাস ফেলল। মমতাজ ঘরে ঢুকে দরজা বন্ধ করে ফেলল। সকাল 10টা নাগাদ বাড়িতে ফিরে এলো মেঘালয়। বাড়িতে ঢোকার পর পরিস্থিতি কেমন যেন অন্যরকম লাগছে আজ তার কাছে। মাহরিন এবং ইনায়া ড্রয়িং রুমে বসেছিল। পাশেই দাঁড়িয়ে আছে মমতাজ। অন্য সোফায় বসে আছে সিতারা এবং আলো। আলোর মুখটা দেখে মেঘালয়ের বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। ইচ্ছে করলো সবার মধ্যে থেকে আলোকে টেনে তুলে দুগালে হাত রেখে আদরে সুরে জিজ্ঞেস করতে, কি হয়েছে মিসেস মেঘালয়? মনের ইচ্ছাকে দমন করলো মেঘালয়। বউটাকে কোনো এক ফাঁকে ঘরে নিয়ে ইচ্ছা পূরণ করা যাবে ভেবে। মাহরিনের থমথমে অবস্থা দেখে মেঘালয় সাদা অ্যাপ্রন সোফায় রেখে মুচকি এসে জিজ্ঞেস করলো, কি হয়েছে মা? মাহরিন ঘাড় উঁচু করে তাকালো মেঘালয়ের দিকে। তারপর আলোর দিকে এক পলক তাকিয়ে মেঘালয়ের দিকে ফিরে তাকে উদ্দেশ্য করে বলল, আমি তো জানতাম তুই কখনোই আমার সঙ্গে মিথ্যা বলিস না। মায়ের মুখ থেকে এহেন কথা শুনে মেঘালয় ভীষণ অবাক হলো। তোমাকে আমি কখন মিথ্যা বললাম মা? আলোর শারীরিক কমতির ব্যাপারটা বিয়ের আগে থেকেই তুই জানতি? মাহরিনের কথা শেষ হবার পর আলো চোখ বন্ধ করে দাঁত দিয়ে ঠোঁটের এক কোণা চেপে ধরল। এত লজ্জা, এত অবজ্ঞা! আল্লাহ তাকে এই দিন দেখানোর আগে কেন মৃত্যু দিল না? সেদিন তার সন্তানের সঙ্গে কেন তার মরণ হলো না? মেঘালয় বিস্ময় নিয়ে তাকালো আলোর মুখের দিকে। আলোর নিচের দিকে ঝুঁকে থাকা মাথা দেখে মেঘালয় যা বুঝে ফেলার বুঝতে পারল, যে কোনো একটা মাধ্যমে আলোর ব্যাপারটা জেনে গেছে তার মা। মেঘালয় দীর্ঘশ্বাস ফেলে মাহরিনের দিকে তাকিয়ে বলল, মা, আলো এখন আমার স্ত্রী। ওর কমতি, গুণ সবই এখন আমার নামের সঙ্গে জড়িয়ে আছে। শুধু শুধু এসব ব্যাপারে ঘাটাঘাটি করার কি প্রয়োজন? তুই শুধু হ্যাঁ অথবা নাতে উত্তর দে, তুই জানতি কি না? মাহরিনের কঠোরতার কথা শুনে মেঘালয় অবাক। আলোর দিকে তাকিয়ে জবাব দেয়, হ্যাঁ, জানতাম। যদি জেনে থাকিস তাহলে রাজি হলি কেন? কারণ তুমি চেয়েছিলে আলো তোমার মেঘালয়ের স্ত্রী হোক। তোমার শেষ ইচ্ছা পূরণ হিসেবে তুমি আলোকে তোমার পুত্রবধূ রূপে দেখতে চেয়েছিলে। মাহরিন তার সামনে দাঁড়িয়ে থাকায় মেঘালয়কে চেনে না। চিরচেনা রূপে অচেনা মেঘালয়কে তিনি চেনেন না। মেঘালয় মায়ের বাধ্যগত সন্তান, মায়ের নেওটা, যে কিনা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর বিষয় মায়ের কাছ থেকে লুকায়নি।
সে ছেলে কিনা এত বড় একটা বিষয় লুকিয়ে রেখেছিল। মাহরিন দিশেহারা বোধ করে। আলোকে তিনি কালো বলে কখনো দুধছাই করেনি, মেয়ের মতো আগলে রেখেছিল। কিন্তু আলো এবং তার পরিবার কি করেছে তাদের সঙ্গে? বেইমানি করেছে। তাদের টাকা পয়সা বাড়ি গাড়ি দেখে শেষ পর্যন্ত কিনা তারাও এমন একটা ব্যাপার লুকিয়ে রেখে মেয়েকে পার করে দিয়েছে। ভুল তো তার নিজেরও ছিল। কেন সে খোঁজখবর না নিয়ে এত বড় একটা ডিসিশন ফাইনাল করেছিল? আজ একটা দুর্ঘটনার জের ধরে এত বড় একটা ব্যাপার সম্পর্কে জানতে পারলেন। হ্যাঁ, হ্যাঁ আমি চেয়েছিলাম। কিন্তু এত বড় শারীরিক খুঁত যার আছে, তাকে তোর জন্য চাইনি আমি মেঘালয়। আমি তোকে একবারও বলিনি তুই আমার জন্য এত বড় স্যাক্রিফাইস কর। আমি জানতাম আলো কালো, গুণী, ভালো মনের মিষ্টি একটা মেয়ে। কিন্তু মাহরেন বাকি কথা বলতে পারছে না। আলো যেন ঠিক সেদিনগুলোতে ফিরে গেল, যে দিনগুলোতে পাত্রপক্ষের লোকেরা ঠিক এভাবে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করত। মেঘালয় মাহরিনের সামনে গিয়ে দাঁড়ালো। মাহরিনের হাত দুটো ধরে বলল, আলো কালো, গুণী, ভালো মনের মিষ্টি একটা মেয়ে। তুমি ঠিক যেমনটা চাইতে ঠিক তেমনি একটা মেয়ে। ইউ আর রং মেঘালয়। আলো কালো, গুণী হলো, ভালো মনের মিষ্টি একটা মেয়ে কখনোই হতে পারে না। ইনার কথা শুনে মেঘালয় ঘাড় ফিরিয়ে তাকালো ইনার দিকে। ইনার কথা শুনে ভীষণ অবাক হলো সে। মাহরিন নিজের হাত দুটো ছাড়িয়ে মেঘালয়কে উদ্দেশ্য করে বলল, যেদিন তানিয়া সিঁড়ি থেকে পড়ে গিয়েছিল সেদিন তোর বউ কোথায় ছিল? মাহরিনের মুখ থেকে এমন প্রশ্ন শুনে মেঘালয় অবাক হয়ে তাকালো আলোর পানে। আলো মাথা নিচু করে রেখেছে। সিতারা বেগম মাহরিনের কথার আগামাথা খুঁজে পাচ্ছে না। আলো তানিয়া ভাবির সঙ্গেই ছিল, আমি দেখেছি। মেঘালয় জবাব দেয়। মাহরিন ইনায়ের দিকে তাকিয়ে মেঘালয়কে ফের উদ্দেশ্য করে বলল, লাস্ট আলোর সঙ্গে কি নিয়ে কথা হয়েছিল তানিয়ার? জিজ্ঞেস কর তোর বউকে। মেঘালয় মাহরিনের কথা শুনে বিরক্ত বোধ করলো ইনায়ের উপর। মেঘালয় আলোর দিকে ফিরে তাকালো। তারপর অস্থির হয়ে আলোকে প্রশ্ন করলো, আলো, কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি চুপ করে আছো কেন? তানিয়া আপুর সঙ্গে তোমার বউয়ের কথা কাটাকাটি হয়েছিল, তাও আবার মাসফি ভাইয়াকে নিয়ে। আলো এবং মাসফি ভাইয়ার এক্সট্রা ম্যারিটিয়াল। হোয়াট? ইনায়ের প্রশ্ন শুনে মেঘালয় চেঁচিয়ে উঠল। ইনায়া চোখ পাকিয়ে তাকালো। মেঘালয় ইনায়ের দিকে আঙুল তাক করে বলল, বানোয়াট কথা বলবে না ইনায়া। আই ক্যান টলারেট দিস থিংস। তুমি এরকম কিছু ভাবলে কি করে? আর ইউ আউট অফ ইউর মাইন্ড? মেঘালয়ের কথাগুলো শুনে ইনায়া উঠে দাঁড়ালো। তারপর আলোর সামনে গিয়ে দাঁড়ালো। আলোর মুখের দিকে তাকিয়ে বলল, তোমার স্বামী তো আমার কথা বিশ্বাস করতে চাইছে না। জাদুটোনা করেছো নিশ্চয়ই। ইনায়ের কথা শুনে আলো মাথা উঁচু করে ফেল ফেল করে তাকিয়ে রইল। মেঘালয় কিছু বলতে যাবে তার আগে ইনায়া হাত উঁচু করে মেঘালয়কে চুপ থাকতে ইশারা করলো। সেদিন দুপুরে তোমার বউয়ের সঙ্গে মাসফি ভাইকে একসঙ্গে দেখে ফেলে তানি আপু। মাসফি ভাই এবং আলোর কিছু কথা শুনে আপু সন্দেহ করে। সেই সন্দেহের সৃষ্টি থেকে আপুর সঙ্গে ভাইয়ার ঝগড়া হয় দোতলায়। ভাইয়া বারবার আপুকে বোঝাতে চাইছিল এমন কিছুই হয়নি, আপু যা শুনেছে সবটাই ভুল। কিন্তু আপুর কথা হলো, সে যা শুনেছে তাতে একরত্তি ভুল নেই। মাসফি ভাইয়া রেগে মেগে চলে যায় সেখান থেকে। সেদিন দোতলায় আলো উপস্থিত ছিল। আপু আলোকে দেখে যে কিছু বলবে সেই সুযোগটা পাননি। তার আগে আপু মাথা ঘুরে পড়ে যায়। আপু যখন সিঁড়ি থেকে পড়ে যাচ্ছিল ঠিক তখন আমি সেখানে উপস্থিত হই। আপু পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আলো দোতলার সিঁড়ি দিয়ে নেমে আসে, কিন্তু ততক্ষণে বড্ড দেরি হয়ে গিয়েছিল। তারপর তো আপু চলে গেল মাসফি ভাইয়ার ওপর তীব্র অভিমান, ঘৃণা নিয়ে। হসপিটালে নিয়ে যাওয়ার পথে আপু আমাকে সব বলেছে। আমি সেদিন আমার আপুর চোখে দেখেছিলাম অসহায়ত্বের ছাপ। আমার আপু কতটা কষ্ট পেয়েছিল সেদিন। তুমি জানো না মেঘালয়? তোমার স্ত্রী সেদিন চাইলেই আমার আপুকে বাঁচাতে পারত। সে কেন আমার আপুকে সিঁড়ির কাছে পড়তে দেখে এগিয়ে আসেনি? কারণ সে বাঁচাতে চায়নি আমার আপুকে। এই মেয়ে, তুমি পাগল নাকি? কি সব বলছো? আমার আলো এমন না। তাছাড়া মাসফির মতো মানুষকে আলোর সঙ্গে জড়িয়ে এমন অপবাদ দেওয়া কি তোমার উচিত হয়েছে? হয়তো তোমার বোনের চোখের দেখায় ভুল ছিল। আমার আলো এমন না। সিতারা বেগম চেঁচিয়ে উঠল ইনায়ের ওপর। মারিন স্তব্ধ হয়ে বসে আছে।
মেঘালয় যেন চোখের পলক ফেলতে ভুলে গেছে। ইনায়া আলোর থুতনি উঁচু করে ধরল। আলো ইনায়ার চোখের দিকে তাকানোর ফলে চোখের জল গাল গড়িয়ে পড়ল। যদি আপনার আলো এমন না হয়ে থাকে, তাহলে ও এমন হুট করে অসুস্থ হয়ে পড়েছিল কেন? তানিয়াপুর সঙ্গে আলোর সম্পর্ক তো এমন ভালো ছিল না যে তানিয়াপুর মৃত্যুর সংবাদ শুনে সে মূর্ছা যাবে, প্রেশার বেড়ে যাবে, প্যানিক অ্যাটাক আসবে। সেদিন আমার আপুর পরিণতির পেছনে আলোর হাত ছিল, এবং ঠিক সেই কারণে আলো ভয় পেয়েছিল, আতঙ্কিত হয়ে পড়েছিল, যার দরুন গুরুতর অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়। আলো আমার আপুকে আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে, আর আলোর কাছ থেকে ওর অনাগত সন্তান কেড়ে নিয়েছেন সৃষ্টিকর্তা। এতটুকু অবধি বলে ইনায়া মেঘালয়ের দিকে ফিরল। মেঘালয়, মনে আছে সেদিন হসপিটালে তোমাকে কি বলেছিলাম? পাপ তোমার করা অর্জিত সম্পদ নয় মেঘালয়। মিসেস মেঘালয়ের অর্জিত সম্পদ হচ্ছে পাপ। তোমরা দুজনে পার্টনার, স্বামী স্ত্রী তোমরা, একই মুদ্রার এপিঠ ওপিঠ। মুদ্রার এপিঠ নোংরা হলে অপর পিঠ এমনিতেই নোংরা হবে। তোমার স্ত্রীর করা পাপ তোমাকে ধ্বংস করেছে। তোমার নিষ্পাপ শিশু সাজা ভোগ করেছে। মেঘালয় দুই হাত দিয়ে চুলগুলো শক্ত করে চেপে ধরে সোফায় ধপ করে বসে পড়ল। মাহারিন শক্ত হয়ে বসে রইল। সিতারা বেগম ঠোঁটের ওপর হাত দিয়ে বসে রইল। আলো এতক্ষণ মাথা নিচু করে বসেছিল, কিন্তু যখন দেখলাম ইনায়ের কথা শেষ হবার পর মেঘালয় একেবারে চুপ হয়ে গেছে, ঠিক তখনই আলো আর নিজেকে দমিয়ে রাখতে পারল না। মাথা উঁচু করে তাকাতেই দেখতে পেল মেঘালয়ের অশ্রুসিক্ত চোখ দুটো। ঠিক তখনই আলো টের পেল আলোকে বিশ্বাস করার মতো মানুষ বলতে আজ কেউ রইল না। সে আজ সম্পূর্ণ একা। তার বাবা এক আফসার উদ্দিন ছাড়া কেউই কখনো তাকে আপন করতে পারেনি, বিশ্বাস করেনি। সবাই কেবল আপনজন হবার ভান করে গেছে। আলো হু হু করে কান্না করে ফেলল। তবে সেই কান্নার কোনো শব্দ ছিল না। চুপ করে আছো কেন? প্রশ্ন করো তোমার স্ত্রীকে। সেদিন কি হয়েছিল তার কাছে জানতে চাও। ইনায়ের কথাগুলো মেঘালয় শরীরের ভেতরে জ্বালা পোড়ার অনুভূতি তৈরি করছিল। মেঘালয় তো জানে আলো কেমন, তার মিথ্যাবতী কেমন তার চেয়ে ভালো কে জানে। কিন্তু বোকা আলো কেন কাঁদছে? তার মায়ের সামনে এসে বলুক না, মা, আমি আপনার ছেলেকে সবটা জানিয়েছি। আমাদের সম্পর্কের মধ্যে কোনো বেইমানি নেই। আমরা দুজন কেউ কাউকে গুমরা করিনি। আমাদের মাঝে আছে সম্মান, ভালোবাসা, স্নেহ। আলো কেন নিজের পক্ষে কোনো সাফাই দিচ্ছে না? আলো তো এটাও করা উচিত যে ইনার সামনাসামনি দাঁড়িয়ে সব সত্যি বলে দেয়া। সে কেন ফ্যাসফ্যাস করে কাঁদছে? অথচ বিয়ের পরদিন সকালে আলোর বিয়ের শাড়ির কাণ্ড নিয়ে মেঘালয় আলোকে বলেছিল, আজ মা তোমার সাপোর্টে ছিলেন, অন্যদিন নাও থাকতে পারে। আজই প্রথম এবং আজই শেষ। এরপর যদি কোনোদিন তুমি নিজের পক্ষ নিয়ে কথা বলতে না পারো, তাহলে আমাকে তোমার পাশে পাবে না। কারণ দুর্বল ব্যক্তিত্বের মানুষ আমার পছন্দ নয়। আজ সেই দিন চলে এসেছে হয়তো। মাহারিন আজ আলোর পক্ষে নেই। আলোর উচিত নিজের পক্ষ নিয়ে সাফাই দেয়া। মেঘালয় আজ খুব করে চাইছে তার মিথ্যাবতী আজ অন্তত নিজের পক্ষে নিয়ে হলো সত্যটা বলুক। মাহারিন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। মেঘালয়ের মোলায়েম দৃষ্টি আলোর দিকে তাক করা। সিতারা বেগম আলোর মুখের দিকে তাকিয়ে আছেন। তিনি তো খুব ভালো করেই জানেন আলো কেমন চরিত্রের, কিন্তু আলোর মুখ থেকে তিনি জানতে চান প্রকৃত ঘটনার সার সংক্ষেপ। একজন অচেনা মেয়ে এসে আলোর চরিত্রের কাদামাটি ছুড়বে, আর আলো তা গায়ে মেখে কাঁদবে। ব্যাপারটা যেন মানতে পারছেন না তিনি। আলো সোফা ছেড়ে উঠে দাঁড়ালো। শরীর কাঁপছে। শরীরের ভেতর কিছু হারানোর ভয় কেমন জানি অনুভব করছে। সিতারা বেগমের হাতটা ধরে টেনে অবুঝ কিশোরীর ন্যায় বলল, আম্মা, চলো আমরা চলে যাই, আমার দম বন্ধ লাগছে। সিতারা বেগম ভীষণ অবাক হলো আলোর আচরণে। ইনার ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে উঠল। অবশেষে আলোর পরাজয় দেখার সময় হয়ে গেছে। মাহরিনের অস্থির লাগছে। নিজ হাতে ছেলে দুটোর জীবন নষ্ট করেছেন কেবল আলোকে নিজের পুত্রবধূ হিসেবে এনে। মেঘালয় আলোর মুখের দিকে তাকিয়ে রইল। বিস্ময়কর পরিস্থিতি তৈরি হলো। তার সামনে দাঁড়ানো এই আলোকে চিনতে ভারী অসুবিধা হচ্ছে। বিস্ময়কর ব্যাপার হচ্ছে, আলো ব্যাপারটা এড়িয়ে যেতে চাইছে কেন? আলো অস্থির হয়ে তখনও সিতারাকে বারবার অনুরোধ করছে এই বাড়ি থেকে চলে যাওয়ার জন্য।
কিন্তু আলো যখন বুঝতে পারল সীতারাম মনে কি চলছে, ঠিক তখনই একেবারে শান্ত হয়ে গেল। ডান হাত দিয়ে চোখের পানি মুছে দীর্ঘশ্বাস ছাড়ল। মনে মনে সিদ্ধান্ত নিল সে একাই চলে যাবে। তার দম বন্ধ হয়ে আসছে। বেশ কিছুক্ষণ এখানে থাকলে সে নির্ঘাত মৃত্যুবরণ করবে। আলো সামনের দিকে পা বাড়াতে ইনায়া উঠে এসে আলোর হাত ধরে আটকে ফেলল। আলো ভীষণ অবাক হলো ইনার কাণ্ড দেখে। মেয়েটার সঙ্গে তার কোনোদিন দু চারটে কথা হয়নি, তবুও এই মেয়ে তাকে শত্রু ভেবে বসে আছে। কারণ কি? আমার হাত ছাড়ুন ইনায়া। আলোর কথা শুনে ইনায়া হাত ছেড়ে দেওয়ার বদলে বরং আরো জোরে চেপে ধরল। ব্যথায় আলোর চোখ মুখ কুঁচকে গেল। মেঘালয় উঠে এসে ইনার হাতটা ঝাড়া দিয়ে সরিয়ে দিল। আঙুল উঁচু করে হুমকির সুরে ইনায়াকে বলল, ডোন্ট ক্রস ইউর লিমিটস ইনায়া। আমি আমার স্ত্রীর কাছে জবাব চেয়েছি। তুমি ইন্টারফেয়ার করা বন্ধ করো, প্লিজ। সুযোগ তো আপনি দিয়েছেন ডাক্তার সাহেব। যেই কথাগুলো আপনি আমাকে চার দেয়ালের ভিতরে জিজ্ঞেস করতে পারতেন, সেই কথাগুলো আপনি সবার সামনে জিজ্ঞেস করেছেন। আলোর মুখ থেকে এই কথা শুনে মেঘালয় চোখ বড় বড় করে তাকালো। আলো এই প্রথম তার সঙ্গে উঁচু গলায় কথা বলছে। ইনায়া আলোর মুখের দিকে তাকিয়ে কিছু বলবে, তার আগে আলো দুই কদম পিছিয়ে গেল। তারপর মেঘালয়ের দিকে তাকিয়ে বলল, আমি কখনোই আপনাকে বিয়ে করতে চাইনি। আপনার মা যখন বিয়ের প্রস্তাব নিয়ে আমাদের বাড়িতে গিয়েছিল, তখন আমার বাবা রাজি হলো, আমি রাজি ছিলাম না। পরবর্তীতে একদিন আপনার মা আমার সঙ্গে দেখা করতে এলো। সেখানে তার হঠাৎ অসুস্থতা। হসপিটালে অ্যাডমিট করলেন ওনাকে। ঠিক সেই ঘটনার জের ধরে পরদিন সকালে আপনি এসেছিলেন আমাদের বাড়িতে। আপনি আমাকে কনভিন্স করছিলেন। তারপর আমি না পারতে আমার সমস্যা, আমার খুঁত সম্পর্কে আপনাকে জানিয়েছিলাম। আপনি সেদিন সব জেনে শুনে আমাকে বিয়ে করতে রাজি হয়েছিলেন। আলো থেমে গেল। কথাগুলো বলে সে হাঁপিয়ে উঠেছে। মেঘালয় আলোর অবস্থা দেখে ধরতে গেলে আলো পেছনের দিকে সরে যায়। মেঘালয়ের হৃদয় হাহাকার করে ওঠে। আলোর আত্মসম্মানে আজ আঘাত লেগেছে। মেঘালয় টের পেল আলোর হৃদয় ভাঙার সুর। আমি জানতাম আপনি হয়তো আমার খুঁটিনাটি সব ব্যাপারে আপনার মাকে জানিয়েছেন, এবং সবটা জেনেই আপনার মা আমাকে ছেলের বউ হিসেবে মেনে নিয়েছে। কিন্তু বিধি বাম, আমার কপাল, আপনিও সবটা গোপন রেখে আমাকে বিয়ে করলেন। কি ফয়দা হলো? সেই তো আমাকে অপদস্থ হতে হলো। অথচ অপদস্থ হবার ভয়ে আমি আপনাকে সব জানিয়েছি। কিন্তু আপনি সেই আমাকে অপদস্থ করার জন্য সকল আয়োজন নিজ হাতে করে রেখেছেন। আমাদের স্বামী স্ত্রীর ব্যাপার গোপনীয় ব্যাপার যে এভাবে কখনো বেরিয়ে আসবে আমি কল্পনা করিনি। আমি তোমাকে মেনে নিয়েছি। তুমি আমার স্ত্রী আলো। তোমাদের আজাইরা কথাবার্তা সাইডে রাখো, প্লিজ। কথা এড়িয়ে যাওয়ার কি দারুণ ফোন দিয়ে আটতে পারো তুমি আলো। ইনার কথা শুনে আলো চোখ পাকিয়ে তাকালো। ইনার সামনে গিয়ে দাঁড়ালো আলো। মেঘালয় কিছু বলতে গিয়েও বলতে পারছে না। আলোর এমন রূপ সে কখনো দেখেনি। বিয়ের পর থেকে শান্তশিষ্ট নরম হৃদয়ের মিষ্টি এক আলোকে দেখে সে অভ্যস্ত। আলো বকের ওপর হাত দুটো ভাঁজ করে ইনায়াকে প্রশ্ন করলো, কোন কথা এড়িয়ে যাচ্ছি আমি? আপনার নোংরা মন মানসিকতার কথার ফাঁদে আমাকে আপনি আটকে ফেলতে চাইছেন। হোয়াট ডু ইউ মিন? তুমি যা করেছ আমি তাই বলছি। আপনি আধো সত্য বলছেন, বাকিটা লুকিয়ে রেখেছেন। ইনায়া তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল আলোর দিকে। মাহরিন, সিতারা এবং মেঘালয় আলো এবং ইনায়ের কথার আগামাথা খুঁজে পাচ্ছে না। আমি যা বলেছি সবটাই সত্যি। তুমি চালাকি করছো এখন আলো। অবশ্য গরিব ঘরের মেয়েরা দারুণ চালাক হয়। কথার মায়াতে মানুষকে আটকে ফেলতে পারে তারা। উদাহরণ হিসেবে তুমি নিজেই সাক্ষাৎ জলজ্যান্ত প্রমাণ। ইনায়ের কথা শুনে আলোর এক মুহূর্তের জন্য তানিয়ার কথা মনে পড়ল। বিয়ের পরদিন সকালে জাদুটোনার কথা টেনেছিল তানিয়া, আর আজ তার বোন ইনায়া বলছে কথার মায়াজাল। আপনাদের তুলনায় হয়তো আমাদের তেমন আহামরি কিছু নেই, কিন্তু ততটাও গরিব আমরা নই যতটা আপনারা গরিব ভাবেন। আমি এবং আমার পরিবারের ব্যাকগ্রাউন্ড জেনেই আমাকে বউ করে আনা হয়েছে। ছলচাতুরি করেছ, ভালো মানুষ হবার ভান করেছ। তোমার শারীরিক খুঁত সম্পর্কে যদি মাহরিন আন্টি জানতেন,
তবে কি তুমি এ বাড়ির বউ হতে পারতে? ইনায়েত ছেলে মানুষই কথা শুনে। আলো মেঘালয়ের দিকে তাকিয়ে ইনায়াকে উদ্দেশ্য করে বলল, কখনোই না। আমি জানতাম বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়াতে নেই। আমি চাঁদের দিকে কখনো মাথা উঁচু করে তাকাইনি। কিন্তু চাঁদ যে কখন আমার ঘরে এসে ঠাঁই নিল। আলোর কথা শুনে মেঘালয়ের হৃদয় ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে। ইনায় আলোর সামনে গিয়ে দাঁড়ালো। আলো এবং মেঘালয়ের মাঝে এখন ইনায় দাঁড়িয়ে আছে। মাসফি ভাইয়ার সঙ্গে তোমার কি সম্পর্ক? মাসফি ভাইয়াকে জিজ্ঞেস করুন। তোমার কাছে জানতে চাই, কারণ তোমাদের মাঝে গড়ে ওঠা একটা কুৎসিত সম্পর্কের কারণে আমার আপু অভিমান করে চলে। ইনায় কথাখানি সম্পূর্ণ করতে পারল না। আলো হাত উঁচু করে থামতে ইশারা করলো ইনায়কে। ইনায় চুপ করে গেল। আপনার আপু কোন কারণে মারা গেছে সেটাও আপনি জানেন। শুধু শুধু আমাকে তার মৃত্যুর সঙ্গে জড়িয়ে অপবাদ দিচ্ছেন কেন? হোয়াট ডু ইউ মিন? আমি অপবাদ দিচ্ছি তোমাকে? অবশ্যই দিচ্ছেন। তানিয়া ভাবি হার্ট অ্যাটাকে মরেনি, মরেছে বিষপানে। যদিও তার বিষপান করার কারণও আমি নই। অ্যাম আই রাইট ইনায়া? আলোর কথা যেন বজ্রাঘাতের ন্যায় পড়ল পুরো ড্রয়িং রুমে। মাহারিন, মেঘালয় এবং সিতারা বেগম অবাক হয়ে গেলেন। ইনায়া শুকনো দুটো ঢোক গিলল। তারপর আমতা আমতা করে বলল, মিথ্যা কথা বলছো কেন? আপু তোমাকে এবং মাসফি ভাইয়াকে একসঙ্গে দেখে সহ্য করতে পারেনি। হার্ট অ্যাটাক করেছে। হসপিটালে সবাই ছিল। ডাক্তার, নার্স, তারা কেন হার্ট অ্যাটাকের কথা বলেছে? আপনারা বড়লোক মানুষ, টাকা দিয়ে অনেক কিছু করতে পারেন। মৃত মানুষের মৃত্যুর আসল কারণ লুকিয়ে রাখতে পারেন। আমার বোনের মৃত্যুর আসল কারণ লুকিয়ে রাখলে আমার ফায়দা কি? ইনায়ের প্রশ্ন শুনে আলো জবাবে বলল, প্রথমে তার পোস্টমর্টেম আটকেছেন, তারপর এখন আমাকে ফাঁসাতে চাইছেন। অথচ আপনিও জানেন আমি কোনোভাবে মাসফি ভাই এবং ভাবির মাঝে ইনভলভ নই। সেদিন তানিয়া ভাবি দুজন মানুষের সামনে বিষ খেয়েছিল। সেই দুজনের মধ্যে আমি একজন এবং আরেকজন হচ্ছেন আপনি। ধস্তাধস্তি প্রায় অনেক হয়েছিল ভাবির সঙ্গে, কিন্তু কাজ হয়নি। সে খেয়ে ফেলল বাগানের পোকা মারার ওষুধ। মানুষটা চোখের সামনে থেকে নাই হয়ে গেল তুচ্ছ কারণে। আমি সেই ভয়ে আতঙ্কিত হয়ে গেলাম সেদিন। আর আপনি আজ বলছেন আমার মাসফি ভাইয়ার সঙ্গে। বাকি কথা উচ্চারণ করতে পারল না আলো। তুমি মিথ্যা বলছো আলো। ইনা আলোর কথা শুনে তোতলাতে শুরু করলো। আমি একরত্তি মিথ্যা বলছি না। আপনি জানেন সত্য ঘটনা কি? আমি এতদিন ব্যাপারটা চেপে রেখেছিলাম, কারণ একজন মৃত মানুষের মৃত্যু নিয়ে কেউ উপহাস করুক, আমি তা চাইনি। কিন্তু আপনি আমার নীরবতাকে দুর্বলতা ভেবে আমাকে অপদস্থ করতে চাইলেন। কেন এমন করলেন? আপনার কি ক্ষতি করেছি আমি? আমার বাপ মরে গেছে। আমার সন্তান নেই। আমার কে আছে বলুন? কেন আমার প্রতি আপনার এত বিতৃষ্ণা প্রকাশ? ইনায়া মাথা নিচু করে ফেলল, কারণ আলো যা বলছে সব সত্যি। তানিয়া বিষ পান করেছে। মৃত্যুর কারণ এটাই। ডাক্তারদের বেশ মোটা অঙ্কের টাকা দেওয়া হয়েছিল। বাচ্চাটা অতি সুকৌশলে সে ডেলিভারি করিয়েছে, যাতে বাচ্চাটার কোনো ক্ষতি না হয়। মাসফি তো তানিয়াকে হারিয়ে ফেলার ভয়ে আশেপাশে কি হচ্ছিল ধ্যান ছিল না তার। তানিয়াকে মৃত ঘোষণার পর মেঘালয় এবং মাহরিন পরের গাড়িতে এসে হসপিটালে উপস্থিত হয়। তারা বুঝতে পারল না আসলে তানিয়ার মৃত্যুর কারণ কি ছিল। তাদের যা বলা হয়েছে তাই তারা বিশ্বাস করেছে। মাহরিন মাথা নিচু করে ফেলেছে। আলোর কথাগুলো শুনে মাথা নষ্ট হবার উপক্রম হলো। মেঘালয় ঠোঁটের এক কোণা চেপে ধরে অস্থির ভঙ্গিতে ইনায়াকে পাশ কাটিয়ে হেঁটে গেল আলোর সামনে। আলো মেঘালয়ের মুখের দিকে তাকালো না আর। তবুও মেঘালয় বেহায়ার মতো আলোর মুখটা দুহাতে তুলে ধরল। তুমি শুধু একবার বলো, মাসফি ভাইয়ার সঙ্গে তোমার কি কথা হয়েছিল সেদিন? নয়তো তানিয়া ভাবির মতো মানুষ। শুধু তুমি নিজের দিকটা ভেবে জবাব দাও আলো। তোমাকে সবাই ভুল ভাবছে। সবার মাঝে কি আপনিও আছেন ডাক্তার সাহেব? আলোর প্রশ্ন শুনে মেঘালয় স্তব্ধ হয়ে গেছে। মেয়েটা কি বোকা? আরে বোকা মেয়ে, তোমাকে আমি নিজের থেকেও বেশি বিশ্বাস করি। তুমি শুধু নিজের অবস্থান সম্পর্কে ক্লিয়ার করো, বাকিটা আমি সামলে ফেলবো। মেঘালয় কথাগুলো বলতে পারল না। মস্তিষ্কে উদয় হয়ে কণ্ঠস্বরে আসার আগে আলো মেঘালয়ের হাত দুটো সরিয়ে দিল। তারপর পেছনের দিকে সরে যেতে যেতে বলল, মনে আছে তো আপনার, বিয়ের আগে যেদিন আপনি আমায় কনভিন্স করতে গিয়েছিলেন
সেদিন একটা কথা বলেছিলাম। মেঘালয় মাথা নাড়িয়ে বলল, আলবাত মনে আছে। তুমি বলেছিলে, কখনো যদি মনে হয় আপনি আমার প্রতি অবহেলা করছেন, আপনি আমাকে পছন্দ করছেন না, তাহলে আমি আপনার সঙ্গে সংসার করব না। আপনার পথ আর আমার পথ আলাদা হয়ে যাবে। কথাটি সম্পূর্ণ করার পর মেঘালয় আলোর কথার মানে বুঝতে পারল। আলোর হাত ধরতে গেলে আলো পিছিয়ে যায়। মেঘালয় ছটফট করে আলোকে স্পর্শ করার জন্য, কিন্তু আলোর পাষাণ হৃদয় যেন মেঘালয়ের হৃদয়ের অবস্থাটুকু বুঝতে পারল না। আপনার সঙ্গে আমার আর সংসার করা হয়ে উঠবে না। যে সম্পর্ক মিথ্যার ওপর দাঁড়িয়ে আছে, সেই সম্পর্ক বয়ে বেড়ানোর মতো শক্তি আমার নেই। আলোর কথা শুনে মাহরিনের বুকটা কেঁপে উঠল। মেঘালয়ের অস্থির লাগছে। পুরো শরীর ঘেমে জবজবে। পরনের সাদা শার্টটা ভিজে শরীরের সঙ্গে লেপ্টে আছে। সিতারা বেগম অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে রইল আলোর দিকে। মিথ্যার ওপর দাঁড়িয়ে নেই। তোমার আর আমার বন্ধনের একটা পবিত্র নাম আছে। তুমি এখন রেগে আছো আমার উপর। তুমি ঘরে এসো আমার সঙ্গে। ফ্যানের নিচে বসো। এক গ্লাস পানি খাও। তুমি শান্ত হলে আমি তোমাকে সব খুলে বলবো। প্লিজ আলো, পাগলামি করো না। মেঘালয় আলোর হাত দুটো ধরে মিনতির সুরে বলল। আলো প্রচন্ড অভিমানী হয়ে মেঘালয়ের চোখের দিকে তাকালো। আলোর চোখ দুটো লালচে ধারণ করেছে। মেঘালয়ের বুকটা ব্যথা করছে। আলোকে হারিয়ে ফেলার ভয় তাকে কাবু করে ফেলছে যেন। বিয়ের দিন সকালে যখন তাদের আকদ হলো, তখন মাসফির ফোনে ভিডিও কলে আলোকে কাঁদতে দেখে সে বলেছিল, শাদি মোবারক মিসেস মিথ্যাবতী। অবশেষে আপনি আমার হলেন। আজ যত কান্না করতে পারেন করুন, বাধা দেব না। কারণ আজ আপনার দিন। আমার বাড়িতে, আমার জীবন, আমার ছোট ঘরটায় যেদিন আপনার আগমন হবে, সেদিন আপনার কান্নারা ছুটি নেবে। আই প্রমিস। কোথায় সেই প্রতিশ্রুতি? মেঘালয় আজ হেরে গেছে বাজেভাবে। আলোকে সে আগলে রাখতে পারেনি। আজ আলোর চোখের পানির কারণ সে হয়েছে। কতখানি কষ্ট পেয়েছে আলো, যার কারণে বহু দিন আগে বলা কথাগুলো আজ তার মনে পড়েছে অসময়ে। দুই পায়ে এগিয়ে আলোর গালে দুহাত রেখে মেঘালয় আদরে সুরে বলল, আমার ওপর অভিমান করো, রাগ করো, চেঁচামেচি করো, আমি রাগ করব না। বিশ্বাস করো। তবুও তুমি আমার সঙ্গে কথা বলো। আমাকে ছেড়ে যাওয়ার চিন্তা ভাবনা মাথায় এসে থাকলে ঝেড়ে ফেলে দাও। তুমি শুনতে পাচ্ছ আমি কি বলছি? মেঘালয় একাই কথাগুলো বলে গেল। আলো চুপ করে শুনে গেল। আলোর নীরবতা আজ মেঘালয়কে ভেঙে চুরে দিচ্ছে। শেষমেশ মেঘালয় অসহায়ের মতো পেছনে ফিরে মাহারিনের দিকে তাকালো। মাহারিন মেঘালয়ের দৃষ্টির মানে বুঝতে পারল কিনা। মাহারিন তার দৃষ্টি নত করে ফেলল। আলো মেঘালয়ের হাত দুটো সরিয়ে দিল। তারপর দ্রুত পা চালিয়ে সিঁড়ি বেয়ে দোতলার দিকে রওনা হলো। মেঘালয় দেরি করল না। আলোর পেছনে দৌড়ে চলে গেল। আলো ঘরে ঢুকলো। ওর পেছনে মেঘালয়। রুমের দরজা বন্ধ করার শব্দ শুনে আলো পেছনে ঘুরতেই দেখতে পেল মেঘালয়কে। আলো দৃষ্টি ঘুরিয়ে আলমারির কাছে যাওয়ার জন্য পা বাড়াতেই মেঘালয় এসে খপ করে আলোর হাত ধরে টান দিল। আলো হুমড়ি খেয়ে পড়ল মেঘালয়ের প্রশস্ত বুকে। তারপর খুব শক্ত করে আলোকে বুকের মাঝে চেপে ধরল। আলো ছটফট করে মুক্ত হবার জন্য। একসময় মেঘালয়ের সঙ্গে শক্তিতে না পেরে মেঘালয়ের বুকে জোরে ধাক্কা দেয়। মেঘালয় খানিকটা সরে গেল তার অবস্থান থেকে। ভীষণ অবাক হলো সে। আলোর আচরণে ভীষণ কষ্ট পেল। যে আলো সবসময় মেঘালয়ের স্পর্শ পাওয়ার জন্য মুখিয়ে থাকত, তার বুকের সঙ্গে লেপ্টে থাকত, সে আলো আজ তাকে নিজ হাতে সরিয়ে দিল। মেঘালয়ের মেয়ে লিগোতে হাট করলো ব্যাপারটা। আমার স্পর্শ সহ্য করতে পারছো না তুমি? প্রশ্নটি শুনে মেঘালয়ের মুখের দিকে তাকালো আলো। দুজনের চোখে আজ সমান সমান অভিমানের জন্ম হয়েছে। আলো দৃষ্টি ঝাপসা হয়ে আসার আগে দৃষ্টি নত করে ফেলল। মেঘালয় পলকহীন চোখে তাকিয়ে আছে আলোর পানে। আলো মেঘালয়ের চোখের দিকে তাকালো না কথাগুলো বলার সময়। মাথা নিচু করে মেঝেতে অনাদরে পড়ে থাকা কার্পেটের দিকে তাকিয়ে বলল, আপনি তো কেবল পারেন নানান বাহানায় আমার শরীর ছুঁয়ে দেখতে। আমি আপনার শরীরের ক্ষুধা মেটানোর বস্তু হয়তো। বিয়ের এতগুলো মাসে আমার শরীর ছোঁয়ার মধ্যে আপনার আধিপত্য বিস্তার ছিল। আমাদের সম্পর্কের আর কোথাও আপনার কন্ট্রিবিউট দেখলাম না আমি।
শুধু আমি বোধহয় নীরবে নিভৃতে কন্ট্রিবিউট করছি। একজন স্ত্রীর যা করার দরকার, আমি সর্বোচ্চ চেষ্টা করেছি নিজের দায়িত্ব পালন করার জন্য। আলো, কি বলছো তুমি এসব? মেঘালয় চরম বিস্ময় নিয়ে কথাটি বলল। আলো চোখের পানি হাত দিয়ে মুছে ফেলল। তারপর শুকনো গলায় বলল, যা বলছি সত্যি বলছি। বিয়ের দিন থেকে আজ পর্যন্ত আপনি আমাকে যেভাবে দেখতে চেয়েছেন, আমি নিজেকে ঠিক সেভাবে আপনার সামনে প্রেজেন্ট করেছি। একজন স্ত্রীর দায়িত্বের মাঝে কি এই অংশটা পড়ে না? মেঘালয় ঘোরের মাঝে জবাব চাইল আলোর কাছে। আলোর ভারী কথা মেঘালয়ের মাথায় ঢুকছে না। আলো চুপ করে আছে। হয়তো সামনে আরো কিছু বলার আছে তার। সময় নিচ্ছে কথাগুলো সাজিয়ে উপস্থাপন করার জন্য। অবশ্যই, কিন্তু আপনি কখনোই আমার দিকটা ভেবে দেখেননি। ডাক্তার সাহেব, আপনি কেবল স্বার্থপরের মতো নিজের কথা ভেবেছেন। আলো দম ছাড়ল, যেন সে হাঁপিয়ে উঠেছে। মেঘালয়ের কথা বলার শক্তি ফুরিয়ে আসছে আলোর কথাগুলো শোনার পর থেকে। তবু আজ সাহস সঞ্চার করে আলোর কথাগুলো মন দিয়ে শুনবে বলে সিদ্ধান্ত নিল সে। আপনার সঙ্গে বিয়ে হবার পর থেকে আপনার পছন্দের রঙের শাড়ি কাপড় আমাকে পরিধান করতে হয়েছে। আমাকে এই রঙে নয়, অন্য রঙে মানাবে। এভাবে চুল বাঁধলে ব্যাটার লাগবে, অন্যভাবে নয়। আপনার কিছু কিছু কথা অপ্রকাশিত ভাবে আমার গায়ের রং নিয়ে আপনার হতাশা আমাকে বারবার ভেঙে চুরে দিয়েছে। যে আমি লাল গোলাপের প্রতি আসক্ত, সে আপনার জন্য আমি কাঠগোলাপের প্রতি অভ্যস্ত হলাম। আপনি বাচ্চা নিতে চাননি, পিল এনে দিয়েছেন, কিন্তু আমি গাধা, অন্যের কথা শুনে প্রেগনেন্ট হলাম। আমার দিকের আত্মীয়রা হয়তো আমার ভবিষ্যতের প্রেডিকশন করেছিল। তারা বারবার বলতো, একটা বাচ্চা এলে সব ঠিক হয়ে যাবে, একটা বাচ্চা তোর কোল জুড়ে এলে তোর হাজার দোষ মাফ হয়ে যাবে। আমিও তাদের কথায় বাচ্চা নিলাম, কিন্তু ওপরওয়ালার পরিকল্পনা বুঝি ভিন্ন ছিল। আমার বাচ্চাটা চলে গেল আমাকে ছেড়ে। এতটুকু বলে থেমে গেল আলো, গলা শুকিয়ে আসছে তার। এত কথা কখনো একসঙ্গে বলেছে বলে তার মনে পড়ছে না। তার জীবনে কখনো এত এত অভিযোগ জমা হয়নি। এই যে এত অভিযোগ কার নামে? তার ডাক্তার সাহেবের প্রতি এত অভিযোগ একদিনে জমা হয়নি। ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণা জমে যেমন সুউচ্চ পাহাড়ে পরিণত হয়, মেঘালয়ের প্রতি তার ক্ষুদ্র ক্ষুদ্র অভিযোগ আজ পাহাড় সমান পরিণত হয়েছে। মেঘালয় শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল। এত এত অভিযোগ তার নামে কবে জমা হলো? সেই সময় নিয়ে ভাবতে বসেছে। কথা বলার ফাঁকে আলো সময় নিয়েছে। সেই সময়ে সে নিজেও ভাবতে বসেছে তার ওপর আরোপ করা অভিযোগগুলো নিয়ে। তানিয়া ভাবি যেদিন মরে গেল, সেদিন আমি মরে যেতাম যদি না আমার আম্মা আমাকে হসপিটালে নিতেন। সেদিন আপনাকে কল দিলেন আম্মা, আমার শারীরিক অবস্থার কথা আপনাকে জানালেন। আপনি ফিরে আসার কথা বলেও ফিরে এলেন না। হয়তো আমার থেকেও সেদিন মাসফি ভাইয়ার সন্তান আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ ছিল। সেদিন আমার অবস্থা আরো খারাপ হতে শুরু করলো। আমার বৃদ্ধা আম্মা এবং জেসমিন আপা আমাকে কোনো মতে বকে জড়িয়ে একটা সিএনজি ডেকে তাতে করে আমাকে হসপিটালে নিয়ে গেল। আরে সিএনজিতে যখন আমি পা তুলে উঠতে গিয়েছিলাম না, তখন মনে হয়েছিল আমার শরীরের নিম্নভাগে কি যেন ছিঁড়ে আসছিল। আমার স্বামীর দামি গাড়ি সেদিন আমার এবং আমার অনাগত সন্তানের জন্য বরাদ্দ ছিল না। সেদিন আমার খিঁচুনি আমাকে ততটা কাবু করতে পারেনি, যতটা আমার সন্তানের নড়াচড়া আমাকে কাবু করেছে। সেদিন আমার ছটফটানি কি আমার পুচকে সোনাটা টের পেয়েছিল। হয়তো মায়ের কষ্ট সে টের পেয়েছিল। মায়ের সকল কষ্টের অবসান ঘটিয়ে সে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল। সে চলে গেল তার মাকে শান্তি দিয়ে। আমার সেই ভয়ঙ্কর খিঁচুনি এখন কোথায় আছে? আমার ভয়ঙ্কর ব্লাড প্রেশার এখন কোথায় আছে? আমার বাচ্চাটাকে গিলে খাওয়ার পর সব পালিয়ে গেছে আমার শরীর থেকে। আমাকে গিলে ফেললো না কেন? আমাকে রেখে গেছে কেন? হাহাকার করার জন্য? জন্মের পর থেকে জন্মদাত্রীর জন্য হাহাকার করে বড় হয়েছি। এরপর বাবাকে হারিয়ে তার জন্য আমার হাহাকার শুরু হলো। বাবার জন্য হাহাকার মিটে যাওয়ার আগে সন্তানটা বেইমানের মতো চলে গেল। আরে যাবি যখন, তখন আমার গর্ভে এসে জায়গা নিয়েছিলি কেন? আমি তো অপূর্ণতায় ঘেরা মানুষ।
আমাকে পূর্ণতা দেওয়ার লোভ দেখিয়ে শূন্য করে চলে গেলি কেন? আলোর চোখ দিয়ে জল বের হলো না, কিন্তু মেঘালয়ের চোখ জোড়া আজ অশ্রুসিক্ত। তবে কি সেদিন একজন স্বামী হিসাবে, একজন পিতা হিসেবে তার দায়িত্বে ভাটা পড়েছিল? সে তার দায়িত্ব পালন করতে পারেনি। আলো খাটের ওপরে গিয়ে বসলো। সি সেকশনের ধকল এখনো সে কাটিয়ে উঠতে পারেনি। একজন মা হতে যতটা কষ্ট অনুভব করতে হয়, সে তো ঠিক ততটুকুই কষ্ট অনুভব করেছে, অথচ মা হতে গিয়েও হতে পারল না। দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করে, আজ যদি আমার বাচ্চাটা থাকতো, তাহলে তো আমাকে দুটো কথা বলতে সবাই হেজিটেট করত। হয়তো বাচ্চার খাতিরে আমার দোষ গুণ নিয়ে বিচার সভা বসলেও বিচার কার্য সম্পন্ন হতো না। সৃষ্টিকর্তা আসলেই বোধহয় চায়নি আমি কারো করুণার পাত্রী হয়ে এই বাড়িতে থাকি, আপনার সংসারে আপনার নামের বউ হয়ে থাকি। বিয়ে নামক একটা পবিত্র বন্ধনের নাম আমাদের দুজনকে একই সুতায় বাঁধতে পারলেও মন এবং মানসিকভাবে বাঁধতে পারেনি। মেঘালয়ের শ্বাস আটকে আসার উপক্রম। কি শুনছে এসব? কার জন্য মেঘালয় এত এত স্যাক্রিফাইস করলো? আলোর কমফোর্টের ভেতরে সে কখনো অনুপ্রবেশ করেনি। আলো যা চেয়েছে তাই দিয়েছে। আলোকে সময় দিয়েছে যাতে সে তাকে বুঝতে পারে। স্বামী হিসেবে এতটুকু চাওয়া কি তার অপরাধ? নিজের স্ত্রীকে পছন্দের রঙে দেখতে চাওয়া অপরাধ, নাকি লাল গোলাপের বদলে কাঠগোলাপ খোপায় গুজে দেওয়া অপরাধের? অপ্রাপ্ত বয়স্ক স্ত্রী যেন উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে, সেজন্য যদি পিল এনে দেওয়া অপরাধের হয়, তাহলে তো সে মস্ত বড় অপরাধী। আলো এত স্বার্থপর, সে ভুল সবকিছু দেখতে পেয়েছে, দেখতে পায়নি মেঘালয়ের যত্নের আড়ালে লুকিয়ে থাকা ভালোবাসাকে। তোমার ভাষ্য মতে তোমার আর আমার মাঝে অলিখিত এক শারীরিক সম্পর্কের চুক্তি হয়েছিল গত 9 মাস 10 দিনের সংসারে। তাহলে তোমার আর আমার মাঝে কিছুই গড়ে ওঠেনি? তোমার প্রতি আমার নেয়া যত্ন, আদর, তোমার হাজারটা দোষ ভুলকে অগ্রাহ্য করে তোমার পক্ষে থাকা, রাত বিরেতে তোমার সন্তানের জন্য হাহাকার করার সময় আমার বুকে এসে তোমার ঠাঁই নেয়া, সবই কি তবে সাময়িক আবেগের বশে করা ভুল ছিল? মেঘালয়ের প্রশ্নের জবাব নেই আলোর কাছে। একজন স্বামী যদি তার স্ত্রীকে মুখ ফুটে একবারও ভালোবাসি শব্দটা না বলে, তাহলে কি স্ত্রী আগ বাড়িয়ে বলবে আপনাকে ভালোবাসি? অন্য স্ত্রীরা হয়তো তাদের স্বামীকে বলতে পারে, কিন্তু আলো যে বলতে পারবে না। যে স্বামীকে লুকিয়ে চুরি দেখতে হয়, যে স্বামীর সঙ্গে কোথাও ঘুরতে বের হলে মানুষের বাঁকা চাহনির সম্মুখীন হতে হয়, যেই স্বামীর পাশে দাঁড়ালে হীনমন্যতায় ভুগতে হয়, যেই স্বামী নিজের স্ত্রীকে শুধুই শয্যা সঙ্গিনী ভাবে, অন্তত সেই স্বামীকে সে নিজ থেকে ভালোবাসি বলার মতো ভুল করবে না। মেঘালয় আর তার সম্পর্কটা 8-10টা সম্পর্কের মতো নয়। তাদের সম্পর্কটা জটিল সমীকরণ। মেঘালয় এবং আলো কখনোই একই পথের পথিক হবার কথা ছিল না, কিন্তু পৃথিবীর করা কোনো এক ভুলের কারণেই তাদের দুজনের প্রণয় হলো অকারণে। চুপ করে আছো কেন? জবাব দাও। একজন আদর্শ স্বামী তার স্ত্রীর জন্য যা কিছু করে, আমি মেঘালয় ইমতিয়াজ আহমেদ আমার স্ত্রী তামান্না ইসলাম আলোর জন্য আমি তাই করেছি। আমার ধর্মে আমার স্ত্রীকে সম্মান দিতে বলে, আমি দিয়েছি। আমার ধর্মে স্ত্রীর দোষ ত্রুটিকে উপেক্ষা করতে বলে, আমি উপেক্ষা করেছি। আমার স্ত্রীর সকল ইচ্ছা অনিচ্ছাকে আমি গুরুত্ব দিয়েছি। ভালোবাসতে পেরেছেন? অথচ ধর্মে স্ত্রীকে আগে ভালোবাসার কথা বলা হয়েছে। আলো বিছানা ছেড়ে মেঘালয়ের সামনাসামনি দাঁড়িয়ে প্রশ্নটি করল। মেঘালয় আলোর চোখের দিকে তাকালো। নিবিড় নজরে আলোর চোখের তারায় নিজেকে খুঁজে ফেরার বৃথা চেষ্টা করলো। আজ একটা জিনিস জানতে ইচ্ছে করছে, আলো কি তাকে ভালোবেসেছে? নিজের মনের কথা বলার আগে শুধু একবার আলোর মনের খবর নেওয়া জরুরি। সে শতভাগ নিশ্চিত আলো তাকে ভালোবেসে ফেলেছে। আজ কেন যেন বড় লোভ জাগলো মনে, আলোর মুখে ভালোবাসি শব্দটা শোনার জন্য। আমার কথা বাদ দাও তো মিথ্যাবতী, তুমি নিজের অনুভূতি সম্পর্কে বলো।
ডাক্তার সাহেবকে ভালোবাসতে পেরেছ? তার মায়ায় নিজেকে জড়িয়ে নিতে পেরেছ? সেদিন না বললে আমার মাঝে তোমার অস্তিত্বকে খুঁজে বেড়াও? আলো মেঘালয়ের কাছ থেকে দৃষ্টি সরিয়ে খোলা বারান্দার দিকে তাকালো। বাইরে আজ প্রচন্ড ঝড় হবে। তীব্র ঝড়ে আজ বিশাল কোনো গাছের ডালপালা ভেঙে আছড়ে পড়বে ভূমিতে। সেই ডালপালায় অতি যত্নে বাসা বাঁধা কোনো এক পাখি আশ্রয়স্থল হারাবে। আজ বহুদিন পর আলোর বুকের হাহাকার মিটে গেল। মেঘালয়ের মিছে ভালোবাসার মিথ্যা ভাবনা থেকে আজ সে স্বেচ্ছায় মুক্ত নিল। মেঘালয় তাকে কোনো দিনও ভালোবাসেনি। যদি ভালোবাসতো তাহলে নির্দ্বিধায় বলে ফেলতো তার মনের কথা। এত এত অভিযোগ সে তোমাকে ভালোবাসি বাক্যটি বলে মিটিয়ে ফেলতো। আলো মেঘালয়ের মুখের দিকে তাকালো। অতি সুদর্শন পুরুষটার সঙ্গে তার বিগত 9 মাস 10 দিনের সংসারে কখনো এভাবে তাকিয়ে তাকে দেখা হয়নি। বড় ভয় হতো, অসম্মান হবার ভয় হতো। অপাত্রে ভালোবাসা দান করার কথা ভাবতে বসলে বুক কেঁপে উঠত। আজ আর সেই ভয় নেই। মাসফি ডাক্তারকে বিদায় দিয়ে কবরস্থানে চলে গিয়েছিল। তানিয়ার কবর জিয়ারত শেষ করার পর মেঘালয়ের ছেলের কবরের সামনে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিল। তারপর সেখান থেকে বাড়ির পথে রওনা হয়। বাড়িতে পৌঁছানোর পর দেখল ড্রয়িং রুমে মাহারিন মাথায় হাত দিয়ে বসে আছে। সিতারা বেগম মাহারিনের পাশেই সোফায় বসে আছে। ইনায়া বেলি ফুলকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। আলোর এখন কি অবস্থা? জ্ঞান ফিরেছে? মাসফির কণ্ঠস্বর পেয়ে মাথা উঁচু করে তাকালো মাহারিন। মাহারিনের রক্তাভ ভেজা চোখ জোড়া দেখে আঁতকে উঠল মাসফি। মাহারিন উঠে এসে মাসফির সামনে দাঁড়িয়ে মাসফির গালে ঠাস করে চড় লাগিয়ে দিল। মাসফি গালে হাত দিয়ে দাঁড়িয়ে বিস্মিত হয়ে তাকিয়ে রইল তার মায়ের দিকে। সিতারা বেগম লজ্জায় এইটুকুনি হয়ে গেলেন। কোথাকার জল কোথায় গড়িয়ে যাচ্ছে কে জানে। ইনা আতঙ্কিত হয়ে বেলি ফুলকে শক্ত করে বুকের মধ্যে আঁকড়ে ধরে। কি এমন করেছিস তুই? তানিয়া কেন বাচ্চা পেটে নিয়ে বিষ খেলো? সবার মায়া কাটিয়ে কেন মৃত্যুকে সাদরে সজ্ঞানে গ্রহণ করলো? আমার সঙ্গে তুই ভারতে বসে থেকে বাংলাদেশে কি এমন কলকাঠি নাড়লি যে তোদের মধ্যে দূরত্ব এতটা হলো? মাসফি অবাক হয়ে তাকিয়ে রইল তার মায়ের দিকে। তার মায়ের কথার মানে বুঝতে পারছে না। ইনায়ের দিকে তাকালো, কিন্তু ইনায়া মাথা নিচু করে ফেলেছে। কি বলছো তুমি এসব? তানিয়া বিষ খেতে যাবে কেন? ও তো সিঁড়ি থেকে। মিথ্যা বলেছে তো শালি সাহেবা। মৃত্যু যেই কারণে হোক না, সত্যিটা একবারও জানাতে পারলো না আমাদের। আমার বাড়ি না এটা। এই বাড়ি এখন নাট্যমঞ্চ হয়ে গেছে। তোর বাপ মরে গিয়ে শান্তিতে আছে। আমাকে রেখে গেছে তার সুপুত্রদের ঝামেলা ঘাড়ে নিয়ে দিন কাটিয়ে দেওয়ার জন্য। মাসফি ইনায়ের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল। মাহারিন গিয়ে ইনায়ের কোল থেকে বেলি ফুলকে কোলে তুলে নিল। এমন সময় বাড়ির বাইরে গাড়ি থেমে যাওয়ার শব্দ শোনা গেল। ইতিমধ্যে বাড়ির ভেতরে প্রবেশ করেছে তানিয়ার বাবা মা। ইনায়া বাবা মাকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। দৌড়ে গিয়ে তার মাকে একপাশে জড়িয়ে ধরল। মেয়ের গালে এক হাত রেখে তানিয়ার মা বলল, চোখ লাল হয়ে আছে কেন? আরে পাগলি মেয়ে, কান্না করছিস কেন? আপনার মেয়ের কূটনীতির সঙ্গে আপনিও কি সংযুক্ত আছেন বেআইন? মাহরিনের কথা শুনে তানিয়ার মা সুফিয়া বিস্মিত হয়ে তাকিয়ে রইল। ইনায়ার মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, বেআইন কি বলছে? ইনায়া চুপ করে রইল। মাসফি সোফায় বসে পড়ল। মাথা ঘুরছে তার। সিতারা বেগমের দিকে মাসফি তাকালো। আন্টি, আপনি তো কিছু বলুন। কি হচ্ছে এখানে? আলো কোথায় আছে? সিতারা বেগম ধীরে সুস্থে সবটা খুলে বলল মাসফিকে। সবটা জানার পর মাসফি ইনায়ের দিকে তাকালো। মাসফির এখন কেমন বোধ করা উচিত? যে স্ত্রী বেঁচে থাকতে সজ্ঞানে কখনো স্বামীকে সম্মান করেনি, ভালোবাসাকে বারবার অগ্রাহ্য করেছে, আবার সেই স্ত্রী মৃত্যুর দিন অস্বাভাবিকভাবে তাকে চোখে হারালো, নিজ থেকে ভালোবাসা দিতে চাইল। ঠিক সেদিনই
বলা নেই কোয়া নেই তার স্ত্রী মরে গেল। মৃত্যুর কারণ ছিল সিঁড়ি থেকে পড়ে যাওয়া, তারপর হার্ট অ্যাটাক। এতটুকু তো সে জানে, কিন্তু আজ জানতে পারল তার স্ত্রী সুইসাইড করেছে। এখন তার কি করা উচিত? স্ত্রী বিয়োগের আসল কারণ জানার পর দুঃখ শোক নিয়ে মাতামাতি করা উচিত, নাকি একজন অবলা নিরীহ মেয়ের কপালে লাগা কলঙ্কের দাগ মুছে দেওয়ার দায়িত্ব গ্রহণ করা উচিত? তানিয়ার মৃত্যুর কারণ নিয়ে কারচুপি করার পেছনে ইনায়ের মোটিভ কি? আলোর সঙ্গে তাকে জড়িয়ে এমন কুরুচিপূর্ণ বিতর্কিত ব্যাপার নিয়ে এতগুলো মানুষের সামনে আলোকে হেনস্থা করার কারণ কি? ইনায়ের দিকে কটমট করে তাকালো মাসফি। সুফিয়া ইনায়ের ডান বাহু শক্ত করে চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, তুই আর তোর বোনটা হচ্ছিস হাড় বজ্জাত। কি হয়েছিল বল, নয়তো থাপড়িয়ে গাল লাল করে ফেলবো। ভুলেও মিথ্যা বলবি না, যা সত্য তাই বলবি। কাউকে ভয় পাওয়ার দরকার নেই। সুফিয়ার বলা শেষের বাক্যে সত্য মিথ্যার মাঝে অবিশ্বাসের সুর মিশেছিল। আপা যখন পোল্যান্ডে ছিল, তখন আপার সঙ্গে ফোন কলে কথা হয় আমার। আপা কথা ছিল একদিন মাসফি ভাইয়ার সঙ্গে তার বনিবনা না হওয়ার ব্যাপারটা আমাকে জানালো। সমাধানও চায় আমার কাছে। আমি অবিবাহিত মানুষ, তাকে কি সমাধান দেব? এরই মাঝে একদিন খবর শুনলাম আপা প্রেগনেন্ট। খবরটা জানার পর সে কি খুশি হলাম আমি। ভাবলাম এবার বুঝি আপা এবং মাসফি ভাইয়ার সংসারটা জমবে। আপাকে আমি বারবার জোর দিয়ে বলতে থাকি, আপা তুমি বাংলাদেশে ফিরে এসো। ভাইয়ার আশেপাশে থাকলে তোমরা দুজনে খুব বেশিক্ষণ রেগে থাকতে পারবে না একে অপরের উপর। আপা রাজি হলো, বাংলাদেশে ফিরে এলো। আপা দেশে আসার কদিন পর ভাইয়া মাহরিন আন্টিকে নিয়ে ইন্ডিয়ায় চলে গেল। আপা ধীরে ধীরে কেমন যেন হয়ে যাচ্ছিল। জানতে চাইলে বলতে চাইতো না। আপার মলিন মুখখানা দেখলে আমি টের পেতাম আমার আপা ভালো নেই। এতটুকু বলে ইনায়ে দম নিল। মাসফির দিকে তাকিয়ে বলল, আপার মন খারাপের কারণ আপনি খুব ভালো করে জানতেন ভাইয়া। মাসফি ইনায়ের কথা শুনে বুকটা কেঁপে উঠল। হ্যাঁ কিংবা না শব্দের মাঝামাঝি অবস্থানে দাঁড়িয়ে আছে মাসফি। ইনায়ের কাছ থেকে সবটা জানা জরুরি এখন। তারপর না হয় দুই দুইয়ে চার মিলিয়ে যাবে। মাহারিন আন্টি এবং মাসফি ভাইয়া দেশে ফেরার খবর শুনে সবচেয়ে খুশি আপা হয়েছিল। গত 5 বছরের নড়বড়ে সংসারটাকে এবার গুছিয়ে রাখার অদম্য আগ্রহ আপাকে ক্ষণে ক্ষণে আনন্দিত করে তুলেছিল। কিন্তু মাসফি ভাইয়া আমার আপার সে আনন্দ গলা টিপে মেরে ফেলেছিল অজান্তেই। ইনায়া কথাগুলো শেষ করলো। মাহারিনের সামনে তানিয়ার মোবাইলটা বাড়িয়ে দিয়ে বলল, মেসেঞ্জার চেক করুন আন্টি, সব উত্তর এখানে আছে। মাহারিন মোবাইল হাতে নিয়ে চেক করলো। আগাগোড়া সব মেসেজ পড়ার পর মাহারিনের হাত কাঁপছে। মাসফি খুব স্বাভাবিকভাবে বসে আছে, যেন এই ব্যাপারটা সে আগে থেকেই জানতো। মাহরিন এবার মোবাইল বাড়িয়ে দিল সুফিয়ার সামনে। সুফিয়া মেসেজগুলো পড়লেন, তারপর বিস্ময় ভরা সুরে মাসফিকে উদ্দেশ্য করে বললেন, এসব কি মাসফি, শেষমেশ পরকিয়া? মাসফি যেন এই প্রশ্নের অপেক্ষায় ছিল। থুতনির ওপর এক হাত রেখে বলল, আপনার মেয়ে ফেক আইডি খুলে আমার সঙ্গে অপরিচিত সেজে প্রেম করতে চেয়েছিল। আমি যখন ভারতে ছিলাম ঠিক তখন এই ঘটনার সূত্রপাত হয়েছিল। তানিয়া ভেবেছিল আমি ওকে চিনতে পারবো না, কিন্তু তানিয়া হয়তো ভুলে গিয়েছিল ওর সেই ফেক আইডি আমার ফ্রেন্ড লিস্টে আগে থেকেই ছিল এবং নামটাও আমি জানতাম। কারণ বিয়ের আগে আমাদের প্রেমের সময় এই আইডি দিয়ে সে আমাকে পরীক্ষা করত আমি তার প্রতি কতটা লয়াল তা জানার জন্য। বিয়ের পর আমি তানিয়ার কাজিন ওহির কাছ থেকে ব্যাপারটা জানতে পারি। তানিয়া আইডির নাম বদলে ফেলেছিল ঠিকই, কিন্তু ইউজার নেম বদলাতে পারেনি হয়তো। তাই তানিয়া যেদিন আমাকে প্রথমবার মেসেজ করলো ওই আইডি থেকে, আমি সেদিনই প্রোফাইল চেক করে বুঝতে পারলাম ওটা আর কেউ নয়, আমার সন্দেহবাতিক বউ তানিয়া। সে আমাকে মেসেজে নানানভাবে ইঙ্গিত করে তার সঙ্গে প্রেম করার জন্য।
জবাবে আমি বলতাম, আমার স্ত্রী আছে, কয়েকদিন পর আমার সন্তান দুনিয়ার মুখ দেখবে। এসব জানার পরও মেসেজ করতো, তাও আমি আপনার সঙ্গে প্রেমে জড়াতে রাজি। আমি হাসতাম ওর মেসেজ দেখলে। আমাকে ফাঁদে ফেলার জন্য তার কি উদ্ভট আয়োজন। আজকালকার যুগে একটা অচেনা মেয়ে শুধু ছেলের ট্রপিক প্রেমে পড়বে কেন? যেখানে ফ্যামিলি স্ট্যাটাস, টাকা পয়সা অনেকখানি ম্যাটার করে, সেখানে আমি নিজেকে বিবাহিত মানুষ বলে পরিচয় দিয়েছি, তাও মেনে নিয়েছে, কারণ আমাকে ফাঁদে ফেলতে যে হবে। দিন দিন ওর পাগলামি বাড়তে থাকলো। আমি যদি তানিয়ার সাথে রাতে কল করে কথা বলতে চাইতাম, তখন তানিয়া কল কেটে দিত, ঘুমিয়ে যাওয়ার মিথ্যা বাহানা দেখিয়ে। পরক্ষণে ওর ফেক আইডি দিয়ে আমাকে মেসেজ করত। দিন দিন ওর পাগলামি বাড়তে থাকলো। আমি আর মা ফিরে এলাম বাংলাদেশ। বাংলাদেশে ফিরে আসার পর তানিয়ার ভাবসাব দেখে বুঝতে পারলাম ওর মানসিক পরিবর্তন হয়েছে অনেক। আগের তানিয়া এবং এখনকার তানিয়ার মধ্যে বিস্তর ফারাক। তানিয়ার অপ্রকাশ্য ভালোবাসা প্রকাশ্যে আনার জন্য আমি মুখের উপর নকল দুঃখ ঝুলিয়ে রাখলাম। তানিয়া তার শেষ চালটা চাললো সেদিন। মিলাদের দিন দুপুরে আমাকে নিজ হাতে খাইয়ে দেওয়ার মিনিট 15 পর ওর ফেক আইডি থেকে আমাকে মেসেজ করে বলল, আমাকে বিয়ে করবেন? আমি ভীষণ মজা পেলাম। ভাবলাম, নিজের বিয়ে করা বউয়ের কাছ থেকে সেকেন্ড টাইম প্রপোজাল পেলাম, মন্দ নয়। আমি তানিয়াকে জ্বালানোর জন্য বললাম, এতদিন আপনার সাথে কথা বললাম, আপনার সঙ্গে আমার দ্বন্দ্ব চলার মাঝে কখন যে আপনার মায়ায় জড়িয়ে গেলাম। আমি আপনাকে বিয়ে করব। আপনার সঙ্গে আমি আজই দেখা করব। আপনি আজ সন্ধ্যায় কুটুম্ব বাড়ি রেস্টুরেন্টে চলে আসবেন। আসবেন তো আপনি? আমি অপেক্ষায় থাকব। এই একটা মেসেজ যে আমার জীবনের কাল হয়ে দাঁড়াবে, আমি যদি একবার টের পেতাম, তাহলে আমি মজা করার দুঃসাহস দেখাতাম না। আমি তো শুধুই চেয়েছিলাম তানিয়াকে সারপ্রাইজ দিতে, যে সারপ্রাইজটা হতো তানিয়ার জীবনে অবিস্মরণীয় স্মৃতি। কিন্তু যাকে ঘিরে ছিল আমার সব আয়োজন, সে যে আমার জীবনের শেষ স্মৃতি হয়ে যাবে, আমি কি জানতাম? পাগলিটা আমার ওপর বিশ্বাস হারিয়ে ফেলল, নিজের ভালোবাসার ওপর বিশ্বাস হারিয়ে ফেলল। কথাগুলো বলতে বলতে মাসফির চোখের জল গড়িয়ে পড়ল। উপস্থিত সবার চোখে জল। একটা মশকরা তাদের ওপর যে কতটুকু ভারী পড়ল। সোফিয়া বুক চাপড়ে কাঁদতে শুরু করলেন। ইনায়া চোখের জল মুছে মাসফির উদ্দেশ্যে বলল, দুপুরে খাওয়া দাওয়ার পর আমি আর আলো আপার সামনে বসেছিলাম। আপা আপনাকে নিয়ে আমাদের সঙ্গে গল্প করছিল। এমন সময় আবার মোবাইলে মেসেজ এলো। মেসেজ আসার পর আপাকে অস্থির দেখাচ্ছিল। আমি জিজ্ঞেস করতে আপা মলিন হেসে জবাব দিয়েছিল, পুরুষ মানুষ এক নারীতে আসক্ত হয় না রে। পুরুষকে বাবা হবার অনুভূতি অনুভব করানোর জন্য নারীরা মা হয়। মা হবার সে কি মিষ্টি যন্ত্রণা উপভোগ করে? পুরুষ কি সেই মিষ্টি যন্ত্রণা উপভোগ করতে পারে? একজন মা যতটা দেহ ক্ষয় করে সন্তানকে দুনিয়ার মুখ দেখায়, স্যাক্রিফাইস করে, পুরুষটা কি তা পারে? আমি আর আলো আপার কথার মানে বুঝতে পারিনি। একটু পরই আপা শুধু বলল, আমি দোতলা থেকে আসছি। আপা চলে গেল। আপা ঘর থেকে চলে যাওয়ার পর আলো বেরিয়ে গেল। অনেকক্ষণ সময় পেরিয়ে যাওয়ার পর যখন দেখলাম আপা এবং আলো ফিরে আসছে না, তখন আমি রুম থেকে বেরিয়ে সিঁড়ির কাছে আসতেই দেখলাম মাসফি ভাইয়া আলোর সামনে গোলাপ ফুল বাড়িয়ে রেখেছে। আলো হাসি মুখে ফুলটা হাতে নিল। এতটুকু দৃশ্য আমার যে কেন সহ্য হলো না কে জানে। আমি দ্রুত চলে গেলাম দোতলায়। সেখানে গিয়ে দেখলাম আপা নেই। আমি আবারও নিচে গেলাম। মাহারিন আন্টির ঘরে চেক করে দেখলাম, সেখানেও আপা নেই। দোতলায় গিয়ে দেখলাম আলো আপাকে কি যেন বলছে। আলো আমাকে দেখে বলল, ভাবি কি যেন খেয়েছে। আমি আপার সামনে গিয়ে কিছু প্রশ্ন করার আগে আমাকে দেখে আপা বলল যে সে এতদিন ভুল মানুষকে ভালোবেসেছে। আমি আর আলো মিলে আপাকে বোঝাতে লাগলাম, মাসপি ভাইয়া ভীষণ ভালো মানুষ। তখন আপা আমাকে বলল, সে আমাকে কোনো দিনও ভালোবাসেনি। সে আমাকে ভুলে অন্য নারীর উপর আসক্ত হয়েছে। আপার কথাগুলো আমি সম্পূর্ণ উপেক্ষা করে নিচে দৌড়ে গেলাম মাহারিন আন্টিকে ডাকার জন্য। আন্টিকে ডেকে সিঁড়ির কাছে আসতে না আসতে অঘটন ঘটে গেল।
আপা পা পিছলে পড়ে গেল। চোখের সামনে এত কিছু হুট করে হয়ে গেল যে আমি শুধু দেখিয়ে গেলাম। আপা আমার হাতটা ধরে যখন বলল, খবরদার, মাসফি যেন আমাকে স্পর্শ না করেই না, আমি তখনই বুঝতে পারলাম মাসফি ভাইয়ার ওপর আমার আপার এত অভিমান, অভিযোগ কেন। হয়তো আলোর সঙ্গে মাসফি। এনায়া কথা বন্ধ করে চোখের পানি মুছল। তারপর মাহারিনের দিকে তাকিয়ে আবারও বলতে শুরু করলো, তারপর তো আপা চলে গেল। শুধুমাত্র আপার দেহটা যেন কাটাছেঁড়া করা না হয়, সেজন্য আমি ডাক্তারের সঙ্গে চুক্তি করে আপার লাশ অক্ষত রাখি। কারণ আপা বেঁচে থাকতে তার দেহে কোনো আঁচড়ের দাগ পছন্দ করতো না। তবু বেলি ফুলের জন্য শেষমেশ আপার লাশটাকে কাটাছেঁড়ার মধ্যে যেতে হয়েছে। আমি সত্যিই হয়তো অনেক খারাপ একটা মেয়ে, কিন্তু খারাপ বোন নই। আমার আপার জানাজা যেন হয়, আমি সেই জন্য মৃত্যুর আসল কারণ লুকিয়ে রেখেছি। ইনায়া চুপ হয়ে গেল। বুকের মধ্যে চেপে রাখা কথাগুলো বলে যেন আজ তার হালকা লাগছে ভীষণ। মাসফি সোফা থেকে উঠে দাঁড়ালো। তারপর ইনায়াকে উদ্দেশ্য করে বলল, আমার সঙ্গে আলোকে জড়িয়ে নোংরা কথা বলতে তোমার মুখে বাঁধলো না? অস্বীকার করতে পারবেন আপনি আলোকে সেদিন ফুল দেননি? দিয়েছি আলোকে, তবে তানিয়ার খোঁপায় গুজে দেওয়ার জন্য। তুমি সাধারণ একটা দৃশ্য দেখে কত বড় একটা নোংরা দৃশ্যপট তোমার মস্তিষ্কে সাজিয়ে ফেলেছ, ভেবে দেখেছ? ইনায়া মাথা নিচু করে ফেলেছে। সেই সঙ্গে মাহরিন দীর্ঘশ্বাস ফেলে বেলি ফুলকে বুকে জড়িয়ে চুপ করে বসে রইল। ইনায়ের কথা শুনে ঘটনা যাচাই বাছাই না করে আলোকে আদালতের ন্যায় কাঠগড়ায় কোনো প্রমাণ ছাড়াই দোষী সাব্যস্ত করা উচিত হয়নি। সোফিয়া বেগম সব জানার পর থম মেরে বসে আছেন। মেয়ের মৃত্যু শোক ভুলে যাওয়ার মতো নয়, কিন্তু গত 1 মাস 10 দিনে নিজেকে কিছুটা সামলে উঠেছিলেন। কিন্তু আজ মূল ঘটনা জানার পর হৃদয় রক্তক্ষরণ হচ্ছে। মেয়েটা এত জেদি, একরোখা, নিজের প্রতি অবজেস্ট ছিল। যেই মেয়ে ছোটবেলায় রেগে গেলে নিজের হাতে কামড় দিত, সেই মেয়ে যে বড় হয়ে এমন আত্মঘাতী হবে, এমন ভাবনা কেন তাদের মাথায় এলো না? এমন সাজানো গোছানো সংসার, ফুটফুটে একটা বাচ্চা, স্বামীকে রেখে কি আত্মহত্যার পথ বেছে নেয়? আরে পাগল মেয়ে, তোর স্বামী যদি পরকিয়া করে থাকে, তাহলে কার সঙ্গে করেছে? তোর সঙ্গেই তো করেছে। সোফিয়া আর ভাবতে পারছে না। মাথায় হাত দিয়ে কাঁদতে কাঁদতে মেঝেতে বসে পড়লেন। মাসফির বুকটা কাঁপছে। সবার সামনে থেকে ধীরে ধীরে সে সরে গেল। নিজের ঘরটায় গিয়ে ঢুকলো। বিছানায় টান হয়ে শুয়ে পড়ল। তারপর চোখ বন্ধ করে রইল। চোখের কার্নিশ বেয়ে অঝোর ধারায় চোখের জল গড়িয়ে বালিশ ভিজে যাচ্ছিল। প্রেম চলাকালীন সময়ে তানিয়া একবার মজার ছলে বলেছিল, যেদিন শুনবো তুমি আমার না, আমি সেদিন সজ্ঞানে মৃত্যুকে গ্রহণ করব। মাসফি তানিয়ার ডান হাতটা ধরে বুকের বাঁ পাশের ওপর তানিয়ার হাত রেখে সেদিন বলেছিল, এই হৃদয়ে যতদিন রক্ত সঞ্চালন থাকবে, ঠিক ততদিন তুমি এই হৃদয়ে থাকবে। এখানে অন্য কারো হস্তক্ষেপের অবকাশ নেই। মাসফি তো কালের পরিক্রমায় ভুলে গিয়েছিল সেই ওয়াদা, সেই স্মৃতি, সেই মুহূর্ত। কিন্তু তানিয়া তো মনে রেখেছিল মৃত্যুর আগ পর্যন্ত। তাকে যদি এতই ভালোবাসতো, তবে প্রকাশ করতো না কেন? কেন সে মিছে খেলায় জড়িয়ে গেল? তানিয়া কি একটিবার নিজেকে বোঝাতে পারেনি? মাসফি যাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছে, সে আর কেউ নয়, সে নিজেই। অভিমান করে বাপের বাড়ি চলে যেত, নয়তো মাসফিকে অন্য উপায়ে শাস্তি দিত। কিন্তু নিজেকে শেষ করে ফেলার মতো নিকৃষ্ট অপরাধ কেন সে করতে গেল? বেঁচে থাকতে ভালোবাসা প্রমাণ যে করেনি, সে কেন মরে গিয়ে ভালোবাসা প্রমাণ করতে চাইল? বেঁচে থেকে প্রমাণ করত সে কতটা মাসফিকে ভালোবাসতো। না, আমি আপনাকে ভালোবাসতে পারিনি। আপনাকে বিয়ে করাটা কি কম অপরাধ মনে করেছেন? সেখানে আপনাকে ভালোবাসবো আমি? এখন আমার অপরাধবোধ অনুভব যেন আকাশ ছোঁয়া হয়ে গেছে। আলো মেঘালয়ের চোখের দিকে তাকিয়ে কথাগুলো বলতে পারল না। মেঘালয়ের পায়ের পাতার ওপর দৃষ্টি রেখে সে প্রশ্নের জবাব দিল। মেঘালয়ের হৃৎপিণ্ড কেঁপে উঠল। বুকের মধ্যে ফাঁকা ফাঁকা এক অচেনা অনুভব। ওই যে
পাখি যখন খাঁচা ছেড়ে চলে যায়, খাঁচা তখন শূন্যতায় অনাদরে পড়ে থাকে। ঠিক তেমনি অনুভব হচ্ছে তার হৃদয়। আলোর কাছ থেকে দু কদম পিছিয়ে গেল সে। পেছনে ফিরে দুই হাত দিয়ে নিজের চুলগুলো শক্ত করে চেপে ধরল। আঙুলের চাপে মনে হচ্ছিল যেন চুলগুলো ছিঁড়ে হাতের মুঠোয় চলে আসবে। শ্বাস প্রশ্বাসের তীব্র উঠানামা তাকে অস্থির করে তুলছে। পেছনে ফিরল, আলোর মুখের দিকে তাকিয়ে বলল, আমাকে ভালোবাসার কোনো কারণ খুঁজে পেলে না, তুমি মিথ্যাবতী। মেঘালয়ের কথায় আলোর মাঝে হেলদোল হলো না। মেঘালয়ের মুখের দিকে ভুল করেও তাকালো না। চোর যখন চুরি করে অথবা মিথ্যাবাদী মানুষ যখন মিথ্যা বলে, তখন কিন্তু সে নজর মেলাতে পারে না। আলোর বেলায় হয়তো সে একই কারণ ঘটেছে। মেঘালয় ধপ করে বিছানায় বসে পড়ল। দুই হাতের কনুই ভাঁজ করে দুই উরুর ওপরে রাখল। তারপর হাত দুটোর ওপর থুতনি ঠেকিয়ে চুপ করে বসে রইল। ভালো লাগছে না কিছু। এত কিছু যে হলো, সেখানে তার কি দোষ? মাকে সে বরাবরই ভালোবাসে। ছোটবেলা থেকে মায়ের কাছে সকল আবদার করেছে। বড়বেলায় এসে মনে হয়েছে আলোর ব্যাপারটা যদি কখনো জানতে পারে, তাহলে তার মা মেনে নেবে। কিন্তু আলোকে শুরু থেকে ভালোবেসে ভালোভাবে রাখার চেষ্টা করেছে। কিন্তু হঠাৎ কোন এক কালবৈশাখীর ঝড় এসে তাকে গুঁড়িয়ে দিয়ে গেল। আলো মেঘালয়ের মুখের দিকে তাকালো না। তাকে দেয়া মেঘালয়ের মিথ্যাবতী নামটা আর যথার্থ সম্মান পেয়েছে। আলমারি খুলে তার বাবার বাড়ি থেকে দেয়া গহনা, শাড়ি, থ্রি পিস এবং তার সার্টিফিকেটগুলো নিয়ে একটা লাগেজে গুছিয়ে রাখলো। লাগেজের চেন টানার শব্দ শুনে মেঘালয় অসহায়ের মতো তাকালো আলোর দিকে। আলো তার পরনের কানের দুলজোড়া, গলার চেন, হাতের চুড়ি খুলে এনে মেঘালয়ের হাতের সামনে বাড়িয়ে ধরল। মেঘালয় আলোর হাতটা সরিয়ে দিয়ে বলল, পাগলামি বাদ দাও আলো। মন খারাপ থাকলে বাপের বাড়ি থেকে ঘুরে এসো। আর এগুলো খুলে এনে আমার সামনে রাখার মানে কি? মেঘালয়ের সামনে আর থাকা যাবে না। আলোর ভেতরটা কেমন দুমড়ে মুচড়ে যাচ্ছে। মানুষটাকে ছাড়া কি নিজেকে কল্পনা করতে পারছে না। অথচ তাকে ছেড়ে চলে যাওয়ার পরিকল্পনা এখন বাস্তবায়নের পথে। এত এত কথা বলতে পারে মানুষটা, অথচ আলোকে একবার মুখ ফুটে বলে ভালোবাসে বলতে পারে না। এবার নিজের প্রতি প্রচন্ড বিতৃষ্ণা জাগে। ডাক্তার সাহেব তাকে কখনো ভালোবাসেনি। এত মায়া, এত যত্ন হয়তো করুণার বহিঃপ্রকাশ ছিল। তার মতো একজন নারীকে এক ঘরে, একই বিছানায় জায়গা দেয়া যায়, কিন্তু মনের অলিন্দে জায়গা দেয়া যায় না। আলো দীর্ঘশ্বাস ছাড়ল। বিছানার ওপর মেঘালয়ের পাশে গয়নাগুলো রেখে বলল, কারণ এগুলো আপনার দেয়া। আমার দেয়া বলেই কি রেখে যেতে হবে? আমার দেয়া অনেক কিছুই তো তুমি সঙ্গে করে বয়ে বেড়াচ্ছ। সেগুলো ফেরত দিয়ে যাও তাহলে। মেঘালয় উঠে দাঁড়ালো। আলোর ডান হাতটা ধরে কাছে টেনে কথাগুলো বলল। আলো মেঘালয় চোখের দিকে তাকিয়ে হাত ছোটাতে গিয়ে বলল, আপনার দেয়া কোনো কিছু আমি নিচ্ছি না। যা দিয়েছেন সব রেখে যাচ্ছি। আলমারিতে রাখা আছে সব। আমার তোমাকে দেয়া আদরগুলো ফেরত দিয়ে যাও তবে। মেঘালয়ের কথা শুনে আলো চমকে তাকায়। আলোর বুকটা হাহাকার করে উঠল। তাকে যদি শুধু একটিবার ভালোবাসি বলে, সে সবকিছু ভুলে তার ডাক্তার সাহেবের কাছে থেকে যাবে। কিন্তু নিজ থেকে বলবে না। তার কি এমন দায় পড়েছে তাকে মনের খবর জানানোর? সে কি জানে না আগ বাড়িয়ে ভালোবাসার কথা কেবল পুরুষ বলতে পারে? যেটা শুনতে চাইছে সেটা বলছে না, অন্য কথা ঠিকই বলে যাচ্ছে। মানুষটা তাকে আবারও ইনিয়ে বিনিয়ে কথার জাদুতে আটকাতে চাইছে, কিন্তু সে তো দমে যাওয়ার পাত্রী নয়। ঘনিষ্ঠ মুহূর্তে একটু আধটু আদর দেনা পাওনার মতো লেনদেন হয়। কথাটি বলে আলো মেঘালয়ের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিল। মেঘালয় তার শূন্য হাত দুটোর দিকে তাকিয়ে আছে। আলো লাগেজ হাতে নিয়ে ঘর থেকে বের হবার জন্য পা বাড়ায়। ঠিক তখনই পেছন থেকে ভেসে এলো মেঘালয়ের বলা কিছু বাক্য। আমাকে ছাড়া থাকতে পারবে তো তুমি? নিশুতি রাতে ঘুমের ঘোরে আমার বুকে এসে ঠাঁই নেওয়া যে তোমার বদঅভ্যেস, সেই বদঅভ্যেস কাটিয়ে উঠতে পারবে? আমাকে তো তুমি ভালোবেসে চাইলে না, অন্তত তোমার বদঅভ্যেস হিসেবে না হয়
তোমার মাঝে আমাকে ঠাঁই দিলে। ধীরে ধীরে আমার বদভ্যাস কেটে যাবে ডাক্তার সাহেব। আলো জবাব দিল ঠিকই, কিন্তু মেঘালয়ের দিকে ফিরেও তাকালো না। আলোর জবাবের মাঝে এক কিশোরী মেয়ের অভিমানী সুর খুঁজে পেল মেঘালয়। আলোকে আবারও বলল, তুমি পারবে না। আমি খুব পারবো। তুমি পারবে না আলো। আপনি ভুল ভাবছেন আমার ব্যাপারে। কয়েক মাস ঘোরের মাঝে ছিলাম। কারো দয়া করুণাকে আমি মায়া ভেবে নিজেকে বড্ড সুখী ভেবেছিলাম। ঘোর কেটে গেছে আজ। করুণা এবং মায়ার পার্থক্য করতে শিখেছি আজ। মেঘালয় অসহায়ের মতো হাসতে শুরু করলো। মেঘালয়ের হাসিটা আলো দেখতে লাগলো, কারণ তার কাছে পৃথিবীর 10টা সুন্দর দৃশ্যগুলোর মধ্যে একটি দৃশ্য হলো তার ডাক্তার সাহেবের হাসি। হুট করে আলোর মনে হতে লাগলো, হোক না একটুখানি বেহায়া, তাতে কি? লোকে যা বলার বলুক, মানুষটা তাকে নাই বা ভালোবাসুক, সে তো বাসে। মানুষটার হৃদয়ে ঠাঁই না মিলেছে তাতে কি? মানুষটার পায়ে ঠাঁই মিলুক। বিয়ের আগে তো ভাবতো চিকন চালের দুমুঠো ভালো দুটো পোশাক থাকলে খুব ভালোভাবে জীবনযাপন করা যায়। কিন্তু মানুষটাকে মন দেওয়ার পর থেকে মনে হচ্ছে না খেয়ে পরে বেঁচে থাকার চেয়েও অন্যভাবে বেঁচে থাকা যায়। সে বেঁচে থাকার নাম ভালোবাসা। একবার কে নিজের আত্মসম্মানকে বলিদান দিয়ে মানুষটার কাছে নিজেকে আত্মসমর্পণ করবে? তুমি যেতে চাও যাও, আমি কিন্তু রাত 11টায় তোমাদের বাসার গেটের সামনে গিয়ে অপেক্ষা করব। মেঘালয়ের কথা শুনে আলোর শূন্য হৃদয় হাহাকার কমে গেল, কারণ ডাক্তার সাহেব যা বলে তাই করে। দেখা যাবে সত্যি রাতে গাড়ি নিয়ে তাদের বাড়ির সামনে অপেক্ষা করবে। পরক্ষণে আলোর মনে পড়ল ডাক্তার সাহেব তাকে অবিশ্বাস করেছে। তাকে জড়িয়ে মাসফি ভাইয়ার সঙ্গে যে নোংরা আলাপ হলো, সেখানেও কেন ডাক্তার সাহেব চুপ করে ইনায়ের কথা শুনছিল? একবারও কি জোর গলায় বিশ্বাসের সুরে বলতে পারল না, আমার আলো এমন নোংরা মন মানসিকতার মেয়ে হতেই পারে না? আলো আর কিছু ভাবতে পারছে না। ভালোবাসা এবং মান অভিমানের দ্বন্দ্বে জড়াতে গিয়ে মনে হলো মান অভিমানের বিজয় হওয়া জরুরি। ভালোবাসার কাছে ঠিক তখনই আত্মসমর্পণ করবে যখন ভালোবাসা এসে নিজ থেকে ধরা দেবে। আলো পেছনে ফিরে তাকালো না আর। তবে মেঘালয়কে উদ্দেশ্য করে বলে গেল, অভিনয় বাদ দিন ডাক্তার সাহেব। আমি জানি আমার উপস্থিতি অনুপস্থিতিতে আপনার কিছুই যায় আসে না। কথাটি বলে আলো অপেক্ষা করলো না, বেরিয়ে গেল। পেছনে ফেলে গেল তার সাজানো গোছানো সংসারটাকে, তাকে গোপনে ভালোবেসে যাওয়া তার ডাক্তার সাহেবকে। মেঘালয় এবার মৌনতা গ্রহণ করলো। আলো যে সাংঘাতিক রেগে আছে সে খুব ভালো করে টের পাচ্ছে। আলোকে এখন হাজারবার বোঝানোর চেষ্টা করলেও লাভ হবে না, কারণ নারীদের এই জেদি স্বভাব জন্মসূত্রে পাওয়া। কোনো এক হাদিসে এসেছে, তোমরা নারীদের ব্যাপারে কল্যাণকামী হও, কারণ নারীকে পাঁজরের হাড় থেকে সৃষ্টি করা হয়েছে। পাঁজরের মধ্যে উপরের হাড্ডি সবচেয়ে বেশি বাঁকা। যদি তা সোজা করতে চাও ভেঙে ফেলবে, ছেড়ে দিলেও তার বক্রতা যাবে না। অতএব নারীদের ব্যাপারে কল্যাণকামী হও। আলো তাকে কষ্ট দিয়ে দূরে থাকুক, তবে তালাকের মতো একটা জঘন্য অপরাধে সে নিজেকে জড়াতে চাইছে না। আলোর রাগ এখন যে পর্যায়ে আছে, সেই পর্যায়ে হুট করে পাগলিটা এমন সিদ্ধান্ত নিতেও পারে। বিয়ের সময় মনে হয়েছিল আলো যথেষ্ট বুদ্ধিমতী একটা মেয়ে, পরিস্থিতির বিচার খুব সহজে করতে পারবে। কিন্তু আজ মনে হচ্ছে আলো বুদ্ধিমতী হতেই পারে, তবে পড়াশোনার ক্ষেত্রে, লোকের সঙ্গে মেপে মেপে কথা বলার সময়। কিন্তু সংসার স্বামী সামলানোর মতো বুদ্ধি ওর মাথায় নেই। আছে কেবল অহেতুক রাগের, অবিশ্বাসের, অহংকারের এক বিশাল ভাণ্ডার। আলো যখন নিচে নেমে এলো লাগেজ হাতে, তখন মাহারিন, ইনায়া, তানিয়ার বাবা মা এবং সিতারা বেগম অবাক হয়ে তাকিয়েছিল। আলোর পরনে একটা হলদে রঙের বাটিকের থ্রি পিস, আলোর বাবার দেয়া। আলোর গহনাবিহীন শরীরটা দেখে যা বোঝার কথা তাই বুঝতে পারলো উপস্থিত সবাই। মাহারিন লজ্জায় মাথা নিচু করে ফেলল। যে আলোকে স্বইচ্ছায় এবাড়ির বউ বানিয়ে এনেছে, সে আলোকে আজ তিনি নিজেই অপমান করেছেন। দোষটা তার ছেলের, পরের মেয়ের দোষ দিয়ে লাভ নেই। তবে একটা কিন্তু আছে,
প্রথম দিকে আলো এই বিয়ের জন্য রাজি হয়নি, পরে কিভাবে যেন রাজি হয়েছিল। কারণটা আজ অব্দি জানা হয়নি। এর পেছনে কি মেঘালয়ের হাত আছে? মাহারিন বেলি ফুলকে কোলে নিয়ে আলোর সামনে গিয়ে দাঁড়াবে ঠিক ওই সময় সিঁড়ির ওপর চোখ পড়ল। মেঘালয় হাতের ইশারায় চুপ থাকতে বলল, সে একাই ম্যানেজ করে নেবে। মাহারিনের ইচ্ছে করলো মেঘালয়ের কথা অগ্রাহ্য করে আলোর হাতটা ধরে বলতে, আমার কথায় কষ্ট পেয়েছিস আলো? দেখ, আমার মাথা ঠিক ছিল না হুট করে এসব জানার পর। একজন মা হিসেবে, একজন শাশুড়ি হিসেবে আমার রিয়েক্ট করা কি ভুল ছিল বল? তুই তো কত কথা লুকিয়ে রেখেছিলি আমার কাছে। আমার সঙ্গে যদি ব্যাপারগুলো শেয়ার করতি, তাহলে কি আজ এত কিছু হতো? সিতারা বেগমকে সঙ্গে নিয়ে আলো বেরিয়ে গেল। কোনো কথা নেই, কিছু নেই। এক বিষাদ মুহূর্তের সময় আলো চলে গেল। মাহরিনের ইচ্ছে করলো মেঘালয়কে জিজ্ঞেস করতে, কেন সে চুপচাপ বসে আছে। জিজ্ঞেস করা হলো না, কারণ ছেলের জীবনের অশান্তি তিনি নিজ হাতে ডেকে এনেছেন। ছেলের শুকনো মুখটা দেখে বড্ড লজ্জিত বোধ করছেন আজ। সিএনজি থেকে নেমে বাসার সামনে ব্যাগ হাতে নিয়ে তালাবদ্ধ দরজার সামনে অপেক্ষা করছে আলো। সিতারা বেগম সিএনজির ভাড়া মিটিয়ে এসে চাবি দিয়ে তালা খুলে দিল। আলো ব্যাগটা নিয়ে বাসার ভেতরে প্রবেশ করলো। সোজা তার বাবার ঘরটায় গিয়ে প্রবেশ করলো। বাবার খাটের ওপর বসলো। আলোর হুট করে ভ্রম হলো। মনে হলো যেন তার বাবা এসে তার পাশে বসেছে। পরনে সাদা লুঙ্গি, গায়ে সাদা গেঞ্জি, ডান হাতের দুই আঙুলের ফাঁকে জ্বলন্ত সিগারেট। আলোর একবার জিজ্ঞেস করতে ইচ্ছে করলো তার বাবাকে, চলে তো গেলে, লাভ কি হলো? বাপ ছাড়া বিবাহিত মেয়েদের দাম আছে নাকি শ্বশুরবাড়িতে? তুমি জানতে না এই বিষয়টা? আমার মতো অচল একটা মেয়েকে রেখে দুনিয়া ছাড়ার আগে তোমার একটিবার মনে হলো না তোমাকে ছাড়া তোমার এই মেয়েটার পরিণতি কি হবে? আজ আমি চলে এলাম রাগ দেখিয়ে, তীব্র অভিমান নিয়ে। কই, কেউ তো একবার বারণ করলো না, কেউ একবার বলল না যা হবার হয়ে গেছে, তুমি থেকে যাও। তারা কেউই বলল না। কেন বলেনি জানো? কারণ তারা তো জানে আলোর আপন বলতে কেউ নেই। বাপ মরা মেয়ে, ঘরে সৎমা আছে, সে এমনিতেই ফিরে আসবে। আদর সোহাগ খরচ করার আগে ফিরে আসবে। কারণ একুল ওকুল হারানো মেয়েরা শ্বশুরবাড়িতে মাটি কামড়ে পড়ে থাকে হাজারটা অপমান সহ্য করে। সিতারা বেগম কোনো রকম ভাত রান্না করলো, ডিম ভাজি করলো, চালনিতে পড়ে থাকা দুটো বেগুন কেটে মসমসে বেগুন ভাজা করলো। আলোর জন্য প্লেটে ভাত বেড়ে আফসার সাহেবের ঘরটায় এসে দেখলেন আলো ফ্যাকাশে দৃষ্টিজোড়া খোলা জানালার ওপর নিবদ্ধ ছিল। সিতারা বেগম আলোর পাশে বসলো। আলো ফিরে তাকাতেই দেখতে পেল সিতারা বেগমকে। সিতারা বেগম ভাতের প্লেট বিছানার ওপরে রেখে আলোর গালে পরম মমতায় এক হাত রাখলেন। কৃষ্ণবর্ণ এই মেয়েটাকে তিনি অসম্ভব ভালোবাসেন। তবে এই মেয়ের প্রতি তার অগাধ ভালোবাসার পরিমাণ টের পেলেন আজ, যখন দেখলেন আলোর শাড়ির আঁচলে লাল অগ্নিশিখা। সংসার অনেক ঝড়ঝাপটা আসবে, রাগ অভিমান করবি, ঠিক আছে, কিন্তু সংসার ছেড়ে আসা বুদ্ধিমানের কাজ নয়। ব্যাস, এতটুকু নরম আদরের অপেক্ষা বুঝেছিল আলো। এরকম আদর জোরানো কথা তো কেবল তার বাবা বলতো। আলো সিতারা বেগমের গলা জড়িয়ে উচ্চ শব্দে কেঁদে উঠল। সিতারা বেগমের চোখ ভিজে আসছে আলোর কান্নার শব্দে। আম্মা, ছোটকাল থেকে তোমাকে শুধু জ্বালিয়ে মারছি। বিয়ে দিয়েও আমার জ্বালা মাথা থেকে নামাতে পারলে না তোমরা। কিন্তু আমি কি করব বলো? যেখানে আমার সম্মান নেই, ভালোবাসা নেই, সেখানে থাকতে আমার দম বন্ধ হয়ে আসে। তুমি তো জানো আমি কেমন। সিতারা বেগম আলোর পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বললেন, কেন, জামাই তোকে ভালোবাসে না? কি জানি আম্মা, দুজন মানুষ এক ঘরে থাকলে তো একে অপরের প্রতি অগাধ মায়া জন্মায়। ভালোবাসার চেয়েও কঠিন ব্যাপার হলো মায়া। তার মায়া কাটিয়ে তুই তাকে ছাড়া থাকতে পারবি? আলো জবাব দিল না। সিতারা বেগম আর প্রশ্ন করলেন না, কারণ আলো শাশুড়ির মধ্যে তেমন আগ্রহ দেখলেন না আলোকে আটকানোর জন্য।
আলোকে জোর করে দুমুঠো ভাত খাইয়ে দিলেন। আম্মা, সিলেট যাওয়ার জন্য একটা টিকিট কেটে রেখেছো না তুমি? আমার জন্য আরেকটা ট্রেনের টিকিট কেটে ফেলো। সিলেট যাওয়ার ট্রেনের টিকিট কেটে কি করব? এই শহর ছেড়ে তোমার সঙ্গে চলে যাব। আলোর কথা শুনে সিতারা বেগম ভীষণ অবাক হলেন। জামাইকে না জানিয়ে চলে যাবে? আজ তোমাদের জামাইয়ের ভালোবাসার পরীক্ষা করব আম্মা। সে যদি আজ রাত 11টায় ফিরে আসে, আমি তার হাত ধরে চলে যাব। আর যদি ফিরে না আসে? সিতারা বেগম ভীষণ অবাক হয়ে তাকিয়ে রইল আলোর দিকে। আগের আলো আর এখনকার আলোর মাঝে বিস্তর ফারাক। তড়িঘড়ি করে ঘর থেকে বেরিয়ে গেলেন তিনি। আজ রাত 1:30টার ট্রেনে সিলেট যাওয়ার কথা ছিল তার, কারণ বাসা ছেড়ে দেওয়া হয়েছে। নতুন কর্মীর নামে বাসা ট্রান্সফার হয়ে গেছে। কিন্তু এখন আলোর হুট করে নেওয়া ডিসিশন। আলো মেঘালয়ের ফিরে আসার জন্য অপেক্ষা করতে করতে রাত 11টা পেরিয়ে এখন সময় রাত 12টা 10 মিনিট। মেঘালয় ফিরে আসে না। আলোর চোখের জল টুপ করে গড়িয়ে পড়ল ঘাসের ওপর। চোখের পানি মুছে সিতারা বেগমকে কোনো মতে ফিসফিস করে বলল, আম্মা, চলো। সিনজি দাঁড়িয়ে আছে অনেকক্ষণ হলো। আমি তামান্না ইসলাম আলো, শক্ত ধাঁচের কঠিন মনের মেয়েটা। কাউকে ভালোবেসে নরম মনের হয়ে গিয়েছিলাম। একজন মানুষকে কেবল ভালোবাসা বোকায় পরিণত করতে পারে। আমাকে বোকায় পরিণত করেছিল। আমি অন্ধের মতো ভালোবেসে গিয়েছিলাম আমার স্বামীকে, শুধুমাত্র তার সঙ্গে জড়িয়ে থাকার লোভে। তার বাচ্চার মা হতে চেয়েছিলাম, কিন্তু কপালে ছিল না মা হবার সুখ। আমি জন্মের পর থেকে এক জন্মদাতা পিতার কাছে থেকে ভালোবাসা পেয়ে বড় হয়েছিলাম। ভালোবাসার বড্ড কাঙাল ছিলাম। বিয়ের পর ডাক্তার সাহেবের ভালোবাসা আমাকে এতটা কাঙাল বানালো যে তাকে ছাড়া নিজেকে কতটা অসহায়, কতটা অচল মনে করতাম। কিন্তু একবারও ভেবে দেখেনি সে আমাকে আদৌ মেনে নিতে পেরেছে কিনা। আমি ডাক্তার সাহেবের প্রতি আকাশ সম বিশ্বাস জমিয়ে রেখেছিলাম। ভেবেছিলাম তার ভালোবাসা আমার অস্তিত্ব আছে। কিন্তু একদিন প্রমাণ পেলাম তার কোথাও আমি ছিলাম না। যে রাতে আমি তার অপেক্ষায় দাঁড়িয়েছিলাম ঘন্টার পর ঘন্টা, সেদিন সে এলো না। অথচ আমি বিশ্বাস করেছিলাম সে ফিরে আসবে। আমার হাত থেকে ভারী ব্যাগটা এক হাতে নিয়ে অন্য হাত দিয়ে আমার হাতটা মুঠোয় নিয়ে বলবে, চলো বাড়িতে যাই। সেদিন সে ফিরে এলো না। আমি আবারও প্রমাণ পেলাম কালো মেয়েদের কেউ কখনো ভালোবাসতে পারে না। চেনা শহর চট্টগ্রামকে সেদিন বড্ড অচেনা মনে হচ্ছিল। ট্রেনে উঠে সিটে বসার পর আমার বারবার মনে হচ্ছিল এই বুঝি আমার মোবাইলে ডাক্তার সাহেবের কল আসবে। কিন্তু তার কল এলো না। ট্রেন যখন চলতে শুরু করলো, তখন আমার যে কি হলো, মনে হচ্ছিল চলন্ত ট্রেন থেকে নেমে পড়ি, ফিরে যায় ডাক্তার সাহেবের কাছে। যুক্তি এবং আবেগের দোলাচলে যুক্তির জয় হলো সেদিন। মোবাইল ফোন সেদিন ফেলতে পারিনি, কারণ আমার দুঃসময়ে একটা ফোনের বড্ড জরুরি ছিল তখন। তাই ফোন ফেলতে না পারলেও সিমটা খুলে সেদিন আমি চলন্ত ট্রেনে জানালার বাইরে ফেলে দিয়েছিলাম। তারপরের দিনগুলো বড্ড বিভীষিকাময় ছিল আমার। আমার সৎ মায়ের বাবার বাড়ি সিলেটে আমাদের ঠাঁই হলো। বাবার পেনশনের টাকা দিয়ে মা মেয়ে সংসার টেনে টুনে চলতো। আমার ডাক্তারি পড়াশোনার টাকা মা জোগাড় করলেন আমার বাবার পৈতৃক সূত্রে পাওয়া জমি বিক্রি করে। বাবা মরে যাওয়ার কয়েকদিন আগে নাকি আমার নামে এবং মায়ের নামে সম্পত্তি উইল করে রেখে যান। ধীরে ধীরে পথ চলতে চলতে অনেক পথ হেঁটে পার করে এসেছি পেছনে। আজ আমি একজন সফল ডাক্তার। সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সাইকিয়াট্রি বিভাগের একজন ডাক্তার। কথাগুলো বলে থেমে গেল আলো। আলোর মুখোমুখি চেয়ারে বসে থাকা মেয়েটা বিস্মিত হয়ে প্রশ্ন করলো আলোকে, আপনি ভুলে গেছেন ডাক্তার সাহেবকে? আলো মুচকি হাসে। তার সামনে বসে থাকা মেয়েটার বয়স কত হবে, 23 কিংবা 24? মেয়েটার গায়ের রং আমেরিকান গোত্রের, চুলগুলো সোনালি আঁশের মতো। কিন্তু মেয়েটা বাংলাদেশি। মেয়েটাকে সে এতক্ষণ তার জীবনে ঘটে যাওয়া ঘটনা বলছিল। আলো তার হাতের কফির মগটা টি টেবিলের উপরে রেখে বলল,
তোমার কি মনে হয়? আমার তো মনে হয় আপনি তাকে এখনো ভুলতে পারেননি। মেয়েটার কথা শুনে আলো সশব্দে হেসে ফেলল আলো। মেয়েটা খানিকটা লজ্জা পেল আলোর হাসি দেখে। মুখটা নামিয়ে ফেলল। আলো হাসি থামিয়ে মেয়েটার মুখের দিকে তাকালো। তার হাসি দেখে মেয়েটা যে ভীষণ অস্বস্তি হচ্ছে তাও বুঝতে পারল। যেখানে ভালোবাসা নেই সেখানে তাকে মনে রেখে হৃদয়ে রক্তক্ষরণ করার কি প্রয়োজন? কিন্তু আমার তো মনে হচ্ছে আপনাদের দুজনের না বলা ভালোবাসায় অগাধ ভালোবাসা ছিল। ইরাবতী নামের মেয়েটার কথা শুনে আলো থমকে গেল। গত ৮ বছরে প্রায় ২০ জনকে তার জীবনের গল্প বলা হয়েছে। ইরাবতী ছাড়া বাকি ১৯ জন আলোকে এই ধরনের কথা বলেনি। ১৯ জন বলেছে আলো সঠিক সিদ্ধান্ত নিয়েছে। যেখানে আত্মসম্মান বলি দিতে হবে সেখানে ভালোবাসাকে বড় করে দেখার মাঝে মহাত্ম কিছু নেই। আপনারা দুজন প্রচন্ড জেদি ছিলেন। জেদ এবং ভালোবাসার দাঁড়িপাল্লায় মেপে আপনাদের জেদের বিজয় হয়েছে। আলোর শরীর কাঁপছে। এত ছোট একটা মেয়ে কি করে সত্য কথাগুলো অনায়াসে বলে ফেলছে? ভালোবাসা যতটা যত্ন নিয়ে বুকে বয়ে বেড়াতে হয় ঠিক ততটাই জাহির করতে হয়। ভালোবাসা গোপনে যতটা সুন্দর, প্রকাশ্যে আরো বেশি চমৎকার। আমি তো ডাক্তার সাহেবের জন্য অপেক্ষা করেছি। সে কেন ফিরে এলো না সেই রাতে? আলোর প্রশ্ন শুনে ইরাবতী তার হাতে থাকা ডায়েরি বন্ধ করে আলোর দিকে তাকিয়ে বলল, আমার দাদি বলে ৩ কবুলের মাঝে নাকি অনেক শক্তি থাকে। সেই শক্তির জের ধরে অচেনা মানুষটার উপর এক রাতে অধিকার জন্মায়। আপনার তো ডাক্তার সাহেবের উপর অধিকার ছিল। সে অধিকার থেকেই না হয় তাকে একটা কল করতেন, কৈফিয়ত চাইতেন। সে কেন এলো না সেদিন? যেখানে তাকে মুখ ফুটে ভালোবাসি বলিনি সেখানে তার কাছে কল করে কৈফিয়ত চাওয়া হাস্যকর না? ভালোবাসার প্রধান ধর্ম হলো ধৈর্য ধরে ভালোবাসা জয় করা। আপনার ধৈর্য কম, তাই আপনার ভালোবাসার জয় হয়নি ম্যাম। তার মানে তুমি বলতে চাইছো সব আমার ভুল ছিল? আলোর প্রশ্ন শুনে ইরাবতী মুচকি হাসে। অবশ্যই আপনার ভুল ছিল। আপনি যদি নিজেকে রোগীদের মনোরোগ চিকিৎসক হিসেবে পরিচয় দিতেই পারেন, কিন্তু নিজের মনের রোগের কারণ ধরতে আপনি ব্যর্থ। এখন আমি কয়েকটা কথা বলবো। যদি আপনার মনে কষ্ট লেগে যায় তবু আমি দুঃখিত বলবো না। আপনার ডাক্তার সাহেব বরাবরই আপনাকে সম্মান দিয়েছে, ভালোবেসেছে। আপনার প্রতি সে মুগ্ধ ছিল। আপনার মিথ্যাগুলো লুকিয়ে রেখেছিল। আপনাদের প্রথমবার দেখা হওয়া, সেখানে আপনার মিথ্যা বলার ব্যাপারটাও কিন্তু ডাক্তার সাহেব লুকিয়ে রেখেছিলেন। তখনও যখন আপনাদের বিয়েও হয়নি। ডাক্তার সাহেবের আপনার প্রতি সম্মানের প্রথম বহিঃপ্রকাশ ছিল আপনার বিয়ের সাদা শাড়ির বদলে লাল শাড়ি কিনে দেওয়ার ব্যাপারটা। দ্বিতীয় ব্যাপারটা ছিল আপনাকে হলুদের সাজে দেখে অ্যাপ্রিসিয়েট করা। তিনি সত্যি সত্যি আপনার ওপর মুগ্ধ হয়েছিলেন। আপনাকে তিনি কিভাবে ভালোবেসেছিলেন জানেন? আপনার অপূর্ণতা জেনেও আপনাকে ভালোবেসেছিলেন। আপনার জায়ের সঙ্গে যে দুর্ঘটনা হলো সেটাও কিন্তু আপনি গোপন করেছিলেন। আপনি যদি তাকে আগে থেকে অবহিত করতেন তাহলে এত কিছু হতোই না। তারপরও যা ঘটে গেছে সেই কারণেই হোক। ডাক্তার সাহেব বারবার চেয়েছেন আপনি যেন নিজের দিকটা ক্লিয়ার রাখুন। আপনি যে নির্দোষ সেটাও প্রমাণ করুন। কিন্তু আপনি তো মহা বোকা। আপনি এই কথার উল্টো অর্থ বের করে বসেছিলেন। আপনি সেদিন তাকে কথার আঘাতে জর্জরিত করার জন্য কথাগুলো বলেছিলেন। তার মুখ থেকে ভালোবাসি শোনার জন্য তাকে আক্রমণ করেছিলেন, যেন একটিবার তার মুখ থেকে আপনি ভালোবাসা শব্দটা শুনতে পান। কিন্তু আপনার ডাক্তার সাহেব আপনার মতো একই ক্যাটাগরির মানুষ। ভালোবাসা হৃদয়ে জমা রেখে হৃদয় ক্ষয় হয়ে যায়, তবু মুখ দিয়ে ভালোবাসি বের হবে না। কেউ আগ বাড়িয়ে ভালোবাসি বলে নিজেদের ইগোকে হার্ট করেননি। বলুন সেদিন আপনি মিথ্যা অভিযোগ করেননি তাকে? ইরাবতীর করা শেষ প্রশ্নটির জবাব দিতে ইচ্ছে করছে না আলোর। ডাক্তার সাহেব তাকে সত্যি সত্যি ভালোবেসেছিল। কতটা ভালোবেসেছিল? আলো হিসেব কষতে বসেছে। আলোর নীরবতা দেখে ইরাবতী ডায়েরির ভাঁজে কলম রেখে উঠে দাঁড়ালো। তারপর আলোকে উদ্দেশ্য করে বলল,
আপনার সিলেট পালিয়ে আসার কারণ ছিল। আপনার অপরিপক্ক মন তখন চাইতো আপনাকে পাগলের ন্যায় খুঁজতে খুঁজতে আপনার ডাক্তার সাহেব এই শহর অবধি আসুক। কিন্তু আপনার ডাক্তার সাহেব এলেন না। আপনি দিনের পর দিন তার অপেক্ষা করছেন। কিন্তু আপনি তার শহরে যাচ্ছেন না। যাকে ভালোবাসেন তাকে জানাতে এত গড়িমসি কেন? ভালোবাসার মানুষ দুজনের মাঝে একজন আগে কনফেস করলে দোষের কিছু নয়। তুমি আসলে কে বলো তো? তোমাকে সাধারণ কেউ মনে হচ্ছে না। আলো অবাকে রেশ কাটিয়ে প্রশ্ন করে ইরাবতীকে। ইরাবতী ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলল, আমি কেউই নই। আমি একজন ভার্সিটির স্টুডেন্ট। জার্নালিজম বিভাগ থেকে পড়াশোনা করছি। সেদিন আপনার একটা সাক্ষাৎকার দেখার পর আমার অতি আপনজন আপনার সঙ্গে দেখা করার জন্য পাগল প্রায় হয়ে পড়েছেন। কারণ তিনি আপনাকে সিলেট শহরে দেখে বিশ্বাস করতে পারছেন না। কিন্তু আপনার সঙ্গে দেখা করা যে অতি কঠিন একটা ব্যাপার, সেটাও তিনি জানেন। তাই আমি এলাম আপনার ইন্টারভিউ নিতে। ইরাবতীর কথা শুনে আলো বিস্ময়ের সুরে বলল, কি পরিচয় তার? আমাকে সিলেট শহরে দেখে অবাক হবে এমন কেউ তো নেই। নেই, তবে আপনার এই ইউনিক নাকফুলটার কারণে আপনাকে চিনতে পেরেছেন উনি। নয়তো আপনাকে তিনি আসলেই চেনেন না। ইরাবতীর কথা শোনার পর ডাক্তার সাহেবের বলা একটি কথা আলোর মাথায় ঘুরপাক খাচ্ছে। তোমার এই নাকফুলটা নিয়ে ছোট একটা গল্প আছে, অন্য একদিন বলবো। তবে এটুকু জেনে রেখো, আজ একজন ভদ্রমশাইয়ের সঙ্গে সেই লেভেলের তর্কাতর্কির পর তোমার জন্য এই নাকফুল আমি কিনতে পেরেছি। আচ্ছা, তাহলে ডাক্তার সাহেবের বলা মানুষটা আর কেউ নয়, ইরাবতীর আপনজন কেউ। আলো উঠে এসে ইরাবতীর হাত ধরে বলল, তোমার সে আপনজনের সঙ্গে আমার দেখা করাবে ইরাবতী? অবশ্যই করবেন ম্যাম। আমি অতি শীঘ্রই ফিরবো তাকে নিয়ে। কথাগুলো বলে ইরাবতী অপেক্ষা করল না, বেরিয়ে গেল আলোর বাড়ি থেকে। আলো অস্থির হয়ে দেয়াল ঘড়ির দিকে তাকালো। রাত 10টা বাজতে চলল। আলো কিসের জন্য যেন অস্থিরতা বোধ করছে। হ্যান্ডব্যাগ নিয়ে অতি দ্রুত বাসা থেকে বের হয়ে গেল। বাসা থেকে বেরিয়ে রাস্তার ওপাশে গিয়ে একটা রিক্সা ডেকে উঠে পড়ল তাতে। তারপর একটা মোবাইল দোকানে গিয়ে দোকানিকে জিজ্ঞেস করলো, সিম তোলা যাবে? যাবে। বহু বছর আগে ওনাদের স্টেশনের প্ল্যাটফর্মে ফেলে দেয়া সিমের নাম্বার আবারও সচল হলো। আলো সিমটা মোবাইলে সেট করে ওপেন করলো। হোয়াটসঅ্যাপে সেই নাম্বার দিয়ে ওপেন করার পর টুং করে একটা মেসেজ ভেসে উঠল স্ক্রিনে। ডাক্তার সাহেব নামটা জ্বলজ্বল করছে স্ক্রিনের এক কোণায়। তুমি বললে না, তোমার উপস্থিতি অনুপস্থিতিতে আমার কিছুই যায় আসে না। তুমি ভুল বলেছ। তোমার উপস্থিতি অনুপস্থিতিতে আমার অনেক কিছুই যায় আসে। তোমার উপস্থিতি আমার জীবনে যেদিন হলো, সেদিন এই আমিটা নিজেকে নতুন করে আবিষ্কার করলাম। অচেনা এই আমিটাকে আমার চিনতে বড্ড কষ্ট হতো। তোমার রিজেকশন আমাকে এতটা অবাক করেছিল যে আমি রিয়েক্ট করতে গিয়েও করতে পারিনি। তোমাকে আমি কতটা ভালোবাসি তুমি কি আমার যত্নে টের পাচ্ছ না? তোমার আমার ঘনিষ্ঠ মুহূর্তে যখন তুমি দুই হাত মেলে আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরতে গিয়ে গুটিয়ে ফেলতে নিজেকে, আমি ঠিক সেই মুহূর্তে তোমাকে শক্ত করে জড়িয়ে ধরতাম। কি নেই তোমার? আমি যা চাই তোমার মাঝে সব আছে। তোমার সুন্দর দুটো কাজল কালো চোখ আছে। তোমার পাতলা গোলাপি রঙা ঠোঁট জোড়ায় আমার চরম আসক্তি আছে। চরম ব্যস্ততা কাটিয়ে যখন ক্লান্ত হয়ে ঘরে ফিরে এসে তোমার গলায় আমার মুখ ডুবিয়ে রাখা হচ্ছে আমার ক্লান্তি কমানোর টনিক। মাঝে মাঝে গোসল শেষে যখন তুমি বারান্দার রোদে গিয়ে চুল শুকাতে ব্যস্ত থাকতে, আমি তোমাকে যখন জোর করে জড়িয়ে ধরতে চাইতাম, তখনই তুমি ছুটে পালাতে চাইতে আমার কাছ থেকে। ঠিক তখনই তোমার রেশম কালো চুলগুলো আমার ঘামে ভেজা শার্টের বোতামে আটকে যেত। তুমি উহ শব্দ বলে থমকে যেতে। আমি হু হু করে হেসে ফেলতাম। তুমি রেগে থাকলে আমি হাসতে হাসতে বলতাম, আমার দোষ নেই, আমার শার্টের বোতাম তোমাকে ছাড়তে চাইছে না। আমি কি করব বলো? কিশোরী বউটাকে ভালোবাসি বললে বিগড়ে যেতে পারে বলেই এতদিন বলতে চাইনি ভালোবাসি বউ। তবুও বলবো আজ, তোমাকে আমি বড্ড ভালোবাসি মিথ্যাবতী। তোমার মান অভিমান, তোমার রাগ ক্ষোভ, তোমার পূর্ণতা অপূর্ণতা, তোমাকে জড়িয়ে থাকা সবকিছুকে আমি বড্ড ভালোবাসি। মেসেজ পড়তে পড়তে
আলোর চোখে দৃষ্টি ঝাপসা হয়ে আসছে। চোখের জল টুপটুপ করে পড়তে লাগলো ফোনের স্ক্রিনে। দোকানে ভীষণ অবাক হয়ে তাকিয়ে রইল আলোর দিকে। আপা, সব ঠিকঠাক? কাঁদতেছেন কেন? দোকানি ডাকে সম্বিত ফিরে পেল আলো। চট করে চোখের জল মুছে ফেলল। সিমের দাম দিয়ে রিক্সা ডেকে তড়িঘড়ি করে বাড়ির দিকে রওনা হলো। বাড়ি পৌঁছে সবার আগে কল করলো ইরাবতীকে। ইরাবতী কল রিসিভ করার পর আলো অস্থির হয়ে বলল, ইরাবতী, আমি আসলেই বোকা। আমার ডাক্তার সাহেব আমাকে সত্যিই ভালোবেসেছিল। 11/8/2014 সন্ধ্যা 7টার দিকে আমাকে একটা মেসেজ দিয়েছিল জানো। মেসেজটি ঠিক সেদিনের, যেদিন আমি তাকে ছেড়ে, তার শহর ছেড়ে সিলেট চলে এসেছিলাম। আমার মোবাইলে এমবি ছিল না বলে আমি সেদিন তার মেসেজ চেক করতে পারিনি। আচ্ছা, সে কি আমার উপর অভিমান করেছিল সেদিন? সেই অভিমান থেকেই কি সেদিন রাতে সে আমাকে ফিরিয়ে নিয়ে যেতে আসেনি? আলোর কথা শুনে ইরাবতী ভীষণ অবাক হয়ে প্রশ্ন করল, আপনি আজই সে মেসেজ পেলেন? সিম কোথায় পেলেন? সিম তুলেছি একটু আগে। এখন কি করবেন? আমি নিজ হাতে আমার সব সুখকে ছাইয়ে পরিণত করেছি। আমি এখন কি করব? আলো বেসামাল হয়ে কাঁদতে শুরু করলো। মোবাইলের এই প্রান্তে থাকা ইরাবতী দীর্ঘশ্বাস ফেলে বলল, আপনি তার নাম্বার জানেন? থাকলে একটা কল করে দেখুন না। ইরাবতীর কথা শুনে আলোর কান্না বন্ধ হয়ে গেল, কিন্তু পরক্ষণে ইরাবতীকে বলল, সে কি এখনো আমার আশায় বসে আছে? এতদিনে হয়তো অন্য কারোর সঙ্গে ঘর বেঁধে বসে আছে। তাকে আপনি ছেড়ে এসেছেন, সে বিয়ে করলো কি না করলো কি, আমি রাখলাম। আপনি আসলেই একটা ভীতু প্রেমিকা, যে কিনা প্রেম করতে পারে, তবে প্রেমিকা সাজতে তার যত আপত্তি। ইরাবতী কল কেটে দিল। আলো মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়ে রইল বেশ কিছুক্ষণ। তারপর মেঘালয়ের নাম্বারে ডায়াল করলো। ওপাশ থেকে ভেসে এলো, ওর সাথে আমার দেখা ছিল কোইন্সিডেন্স, বিচ্ছেদ ছিল ভাগ্যে। ও ঠিক ততটুকু দূরে সরে গেছে যতটুকু কাছে ছিল। কথাটি শেষ করা মাত্রই করতালিতে মুখর হলো পুরো ড্রয়িং রুম জুড়ে। এমন সময় মেঘালয়ের মোবাইলের রিংটোন সশব্দে বেজে উঠল। একটি 8 বছরের ছোট বালিকা সোফার উপর থেকে মোবাইল হাতে নিয়ে কল রিসিভ করে বলল, হ্যালো, কে বলছেন? আমি মিসেস মেঘালয় বলছি। কে কল করেছে রে বেলিফুল? প্রশ্ন শুনে ছোট বালিকা ঘাড় ফিরিয়ে দেখল তার ছোট চাচ্চু মেঘালয় এদিকে আসছে। ছোট বালিকা হাসি মুখে মেঘালয়ের সামনে মোবাইল বাড়িয়ে দিয়ে বলল, মিসেস মেঘালয় কল করেছে। গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন।